এই নাও, ধরো। উফ, এ কই রে তোরা? হ্যাঁ, আরে আয় আয় আয়। এই এত, কি আশ্চর্য! এত টাকা কোথায় পেলে গো? মাসের শেষ এখন, কোথায় পেলে বলো না, বলো বলো। আহ, তুমি থামো তো গিন্নি, বড় বেশি কথা বলো। আর এই নাও, এই নাও 1 পয়সা। মন্ত্রী মশাই, 1 পয়সায় কি হয়? আপনি আমাদের দোকানেও এমন করলেন, মোহর দিতে চাইলেনই না, আবার এখানেও আমার পয়সা কম দিতে চাইছেন। ও, তোর বড্ড কথা হয়েছে তো। হ্যাঁ, জানিস তুই কার সঙ্গে দর কষাকষি করছিস? তোর এত সাহস! মন্ত্রী মশাই যা দিচ্ছেন মন খুশি করে নিয়ে চল এখান থেকে। কিন্তু হ্যাঁ, সেটা মনে থাকে জানো। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, এই যে মন্ত্রী মশাই, এই আপনার সরভাজা, রসগোল্লা, পান্তুয়া, কালাকাঁদ আর মোহনভোগ সব মিলিয়ে হলো 5 মোহর, আর আমার মুটের 2 পয়সা দিয়ে দেন মন্ত্রী মশাই। কি? হ্যাঁ, মোহর কি গাছে ফলে রে ভোলা? হ্যাঁ, আল্লাহ দে আটখানা একেবারে। তোর দোকান থেকে মিষ্টি আনিয়েছি, এই যথেষ্ট। এই নে, এই নে 1 মোহর, আর ভাগ ভাগ এখান থেকে। যা যা, ভাগ বলছি। আর তোর মুটেকেও নিয়ে যা, আবার মুখে মুখে কথা। কি বলছেন মন্ত্রী মশাই? 5 হাঁড়ি মিষ্টির দাম 1 মোহর? ভোলা, তোরা তো সাহস কোথা থেকে হচ্ছে বেশ বুঝতে পারছি, বুঝলি? শোন, ওই গোপাল তোকে বেশি দিন বাঁচাতে পারবে না। আমার কাছে কিন্তু তোকে আসতেই হবে রে ভোলা। মহারাজকে বলে তোর মিষ্টির করের বোঝাটা আর একটু বাড়িয়ে দেবো নাকি রে? হ্যাঁ, আর একটু। আমি মহারাজের কাছে যাব। হ্যাঁ, তোর মহারাজ আমার কি করবে রে ভোলা? হ্যাঁ, না, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোর দোকানের ঝাঁপ চিরতরে বন্ধ করার সময় হয়েছে। এই নিয়ে ভালো মানুষের ছেলের মতো মুখ করে চলে যা। বাহ বাহ বাহ, সকলেই আজ রাজসভাতে সময় মতোই উপস্থিত দেখছি, তা দেখে বেশ ভালোই লাগছে। আমার তোমাদের সকলকে একটা কথা বলার আছে। আমার রাজ্যের প্রজারা সকলে ভালো আছে কিনা খবর নিতে হবে তোমাদের, কারণ ওরা আমার সন্তান তুল্য। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকি। বাহিরে মৃদুমন্দ বহিছে পবন, রাজসভায় কৃষ্ণচন্দ্রের প্রফুল্ল বদন, সবকিছু দেখে মোদের পুলকিত মন। মহারাজ আমাদের পরম রতন ধন। বাহ 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 বাহ, বেশ কবিতা বলেছো তো কবি। মহারাজ, ময়রা ভোলা ও বাজারের আরো 2-3 জন দোকানি আপনার সাক্ষাৎ প্রার্থী। তা ভিতরে নিয়ে এসো তাদের, আমি শুনবো সবার কথা। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম। কি ব্যাপার, তোমরা সকলে একসঙ্গে? মহারাজ, মহারাজ আপনি আমাদের বাঁচান, মহারাজ আপনি আমাদের বাঁচান। আমরা সকালবেলা রাজকার্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, আর তোমরা এসেছো গোলমাল করতে। তোমাদের কান্না শুনবার সময় নেই মহারাজে। মন্ত্রী, তুমি থামো তো। বলো বলো, তোমরা নির্ভয় বলো তো কি হয়েছে তোমাদের, তবে একে একে বলো সকলে। মহারাজ, ওই মন্ত্রী মশাই আমাদের সমস্যার কারণ। ওনার অত্যাচারে আমাদের বাঁচা মুশকিল হয়ে দাঁড়িয়েছে মহারাজ। ওনার বাড়িতে আমি 5 হাঁড়ি মিষ্টি দিয়ে এসেছিলাম, যার দাম 5 মোহর, কিন্তু মন্ত্রী মশাই তার দাম দিয়েছেন মাত্র 1 মোহর। সঠিক দাম চেয়েছি বলে আমার ওই মিষ্টির করের বোঝাটা আরো বাড়িয়ে দেবেন বলে হুমকি দিয়েছেন। মহারাজ, এই অসত্য ভাষণ। আমি বলেছিলাম আমি বাকিটা কালকে দিয়ে দেব। কেন মহারাজের সামনে মিথ্যা ভাষণ করছো ভোলা? মিথ্যে কথা মহারাজ। মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছে। আমরা গরিব মানুষ, অত্যাচারের মাত্রা এমন ধারা বাড়িয়ে দিয়ে আমরা কোথায় যাই মহারাজ? মহারাজ, আমার দোকান থেকেও জিনিসপত্র নিয়ে মন্ত্রী মশাই বাকি রেখেছেন।
অনেক দিন ধরে বারবার বলেও কোনো ফল পাই না মহারাজ। এসব এসব কি শুনছি মন্ত্রী? এদের কথা একদম বিশ্বাস করবেন না মহারাজ, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আচ্ছা এই শোনো শোনো, আমি তো তোমাদের প্রত্যেককেই যার যা পাওনা দিয়ে দিয়েছি, তাও যদি কারো কিছু বাকি থাকে তা আমি নিশ্চয়ই দিয়ে দেব। মন্ত্রী মশাই, এ কেমন কথা? আপনি খেটে খাওয়া লোকেদের সঙ্গে প্রতারণা করছেন? না না, এটা ঠিক নয়। গোপাল, ছোট মুখে অনেক বড় বড় কথা বলেছো। দেখুন মহারাজ, গোপাল আপনার সামনেই আমাকে অপমান করছে। থামো মন্ত্রী থামো, আমি তোমার থেকে এমন ব্যবহার আশা করিনি। তুমি জানো না প্রজাদের সমস্যা তৈরি করলে তার শাস্তি কি? মহারাজ, মন্ত্রী, সবার আগে প্রজাদের পাওনা গন্ডা কড়ায় গন্ডায় শোধ করে দেবে, এ আমার আদেশ। আর শোনো তোমরা, মন্ত্রী সবার সব পাওনা ঠিক মতো মিটিয়ে দেবে। হ্যাঁ, এখন এসো তোমরা, এসো। শোন পুঁটি, তোদের সাথে কিছু দরকারি কথা আছে, বুঝলি? কি দরকার দাদু? শোন। কিরে, পারবি তো? নিশ্চয়ই পারবো দাদু। একি, তোরা কি করতে এসেছিস? আমি একটা খবর দিতে এলাম গো। কি খবর? আমাদের গোপাল দাদু কালকে সকাল 9টায় বাড়িতে জাদু বাঁশি পুজো করবে। ওটা নাকি ভয়ঙ্কর বাঁশি, লোকজনের ক্ষতি হতে পারে। তাই তোমরা জানলার ফাঁক দিয়ে নজর রেখো আর মন্ত্রী মশাইয়ের সাথে এই নিয়ে সলা পরামর্শ করো, যাতে কারো কিছু ক্ষতি না হয়। আচ্ছা, এই ব্যাপার, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। প্রণাম মহারাজ, গোপাল আপনার সাক্ষাৎ প্রার্থী। ভিতরে পাঠিয়ে দাও। প্রণাম মহারাজ। তুমি হঠাৎ অসময়ে এখানে? মহারাজ, আপনার কাছে একটা আর্জি আছে, অভয় দেন তো বলি। বলো গোপাল, বলো, নির্ভয় বলো। মহারাজ, আমি কিছুদিনের জন্য ছুটি নেব। সে কি গোপাল, কেন? আমি ঈশ্বরের সাধনা করব মহারাজ। সাধনা করে আমি অসীম ক্ষমতার অধিকারী হতে চাই। ও, তুমি আমায় কিন্তু অবাক করলে গোপাল। আসলে মহারাজ, ওই বয়স তো হয়েছেই, একটু দেব সেবায় দেহক্ষয় করতে চাই মহারাজ। বেশ, যাও গোপাল যাও, তোমার যখন মন হয়েছে। প্রণাম মহারাজ, প্রণাম নেবেন। ব্যাপারটা রাজসভায় সকলকে বলতে হবে। গোপালের মধ্যে একটা পরিবর্তন এসেছে। এক পক্ষে সেটা অবশ্য ভালোই। ব্যাপারটা সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো। ওং নমঃ নমো নমঃ। ওটা কোথায় রাখলাম, ওই বাঁশিটা? এই তো পেয়েছি। ওং 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 নমঃ নমো নমঃ। ওং নমঃ নমো নমঃ নমো নমঃ। বুঝলে গিন্নি, এখন এই বাঁশির অসীম ক্ষমতা। এই বাঁশি এখন জাদু বাঁশিতে পরিণত হয়েছে। এই বাঁশি দিয়ে মানুষকে সম্মোহিত করা যায়। এখন মানব কল্যাণে কাজে লাগবে, বুঝলে? এই বাঁশি এখন অনেক অর্থ এনে দেবে। এই বাঁশি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। এই বাঁশির সুরে মানুষ জ্ঞান পর্যন্ত হারাতে পারে গিন্নি। ও পেন নাম হই গো। শোনো, প্রয়োজনে এই বাঁশি আমার দারুণ কাজে লাগবে। ওই বাঁশির ক্ষমতা তোরা নিজের চোখে দেখেছিস? না, তা দেখিনি। গোপাল দাদা কিন্তু পুজো শেষে এমন কথাগুলোই বলছিল, সেটা কিন্তু আমরা নিজের কানে শুনেছি। হ্যাঁ মন্ত্রী মশাই, ওটা
ঠিকই বলেছে। যা বলছিস তার যদি এক বর্ণ মিথ্যে প্রমাণিত হয় তাহলে আপনি নিজের চোখেই দেখবেন, চলুন। গোপাল দাদা এখন সারাক্ষণ এই বাঁশি নিয়েই ঘোরে। ঠিক আছে, তোরা এখন যা। আগে আমাকে নিজের চোখে দেখতে হবে। কাল সকালে চল বাজার অভিযানে যাব আমরা, কিন্তু খবরদার গোপাল যেন বুঝতে না পারে। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু, যাচ্ছি রে যাচ্ছি। গোপাল দাদু বলো কেন ডেকেছিলে? বলছি বাবা বলছি, আরেকটা কাজ বাকি রয়ে গেছে, শোন। ঠিক আছে দাদু, সব বুঝতে পেরেছি। সব গুছিয়ে করতে পারবি তো? হ্যাঁ গোপাল দাদু, আমরা সব বুঝতে পেরেছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। বলো মন্ত্রী বলো, আমাকে উত্তর দাও। এতগুলো লোক যে রাজসভাতে এসে তোমার নামে অভিযোগ করে গেল, তার সমাধানের ব্যবস্থা করেছ কি? তার উপর আজ সকাল থেকেই তো তোমার দেখছি রাজসভায় কাজকর্মে মন নেই। কি ব্যাপার বলো তো মন্ত্রী? না ঠিক তা না। দেখো মন্ত্রী, তোমাকে একটা কথা বলি, এখানে সবাইকেই বলছি, রাজসভার কাজকর্মে মন না দিয়ে রাজসভাতে উপস্থিত হওয়ার চেয়ে অনুপস্থিত হওয়াটাই ভালো। তাতে দেশের ভালো, রাজ্যের ভালো, দশের ভালো, আর নিজেরও ভালো। মহারাজ, তাহলে একটা কথা বলেই ফেলি, আজ সত্যি আমার রাজকার্যে কোনো রকম মন নেই। আমার বাইরে দরকারি কাজ আছে মহারাজ, আপনি অনুমতি দিলে সেখানে যাই। কি এমন গুরুত্বপূর্ণ কাজ মন্ত্রী, যা তোমার রাজকার্যের চেয়েও গুরুত্বপূর্ণ? আছে মহারাজ, আমি আমার পাওনাদারদের পাওনা মেটাবার কাজেই আজকের দিনের জন্য রাজসভা থেকে বাইরে যেতে চাই। আপনি অভয় দিলে ছুটি নিয়ে সেখানে যেতে চাই মহারাজ। কি মুশকিল, এখন তো গোপালও নেই, কি যে হবে। আচ্ছা যাও যাও যাও, আগে আমার প্রজাদের স্বস্তি শান্তির ব্যবস্থা হোক। আরে মন্ত্রী মশাই এখানে কি করছেন? আচ্ছা বুঝেছি। তার মানে উনি আমার উপর নজর রাখছেন। আমার পিছু নিয়েছেন, খেলা জমেছে তাহলে। আমার নামও গোপাল, আমিও তোমায় খেলা দেখিয়ে দেব বাছাধন। আরে গোপাল দাদা, তুমি? হ্যাঁ আমি যেমন যেমন বলেছিলাম, পেল্লায় মন্ডার 10টা হাঁড়ি আমার বাড়িতে পাঠিয়ে দিবি, বুঝলি? তাই হবে গোপাল দাদা, তাই হবে, কিন্তু তার দামটাও তো অনেক, মোট 10 মোহর। সেটা তো দিয়ে যাও। কি, তুই আমার কাছে দাম চাইছিস? আমার কাছে? তোর বড্ড বাড় বেড়েছে না? এই পুটি, গুলটে, ন্যাপলা, তোরা 10টা পেল্লায় মন্ডার হাঁড়ি তুলে নিয়ে আমার বাড়িতে রেখে আয়। আর কেউ বাধা দিলে বলবি আমি বলেছি, আমি। আচ্ছা গোপাল দাদু। এবার রতনের দোকানে যাব, ওরও একটু শায়েস্তা হওয়া দরকার। এ কি কাণ্ড! এমন তো হবার কথা নয়। গোপালের ওই বাঁশির তাহলে সত্যিই এত ক্ষমতা? মহারাজ, দেখতে দেখতে বসন্ত পঞ্চমী এসে গেল। একটু ঝেড়ে কাশো গোপাল, কি বলতে চাইছো? ঝেড়ে কাশার কিছু নেই, খুব সোজা সাপটা কথা। বসন্ত পঞ্চমী এসে গেল। হ্যাঁ, তাতে কি হলো?
আমার কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না, তাই যা বলার সোজাসুজি বলো গোপাল। মহারাজ আমি তো সোজাসুজি কথা বলছিলাম। মন্ত্রীমশাই বসন্ত পঞ্চমী মানেটাই জানেন না। এ মা, মন্ত্রীমশাই আপনি এত অজ্ঞ! মন্ত্রী বলে ভেবেছিলাম একটুখানি বিজ্ঞ। বসন্ত পঞ্চমীতে মা আসেন ধরায় হাঁস নিয়ে, ছাত্রছাত্রীদের মনের খিদে মেটান বিদ্যা দিয়ে। মন্ত্রী, তোমার কাছে এতটুকু জ্ঞান আমি আশা করেছিলাম, তুমি যে এতটা নিরেট সেটা তো আমি বুঝতে পারিনি। যাই হোক গোপাল, তোমার কথা শেষ করো। বলছিলাম যে এইবারের মা সরস্বতীর পুজোর কি ব্যবস্থা করলেন মহারাজ? পুজো আসতে তো আর বেশি দেরি নেই। আয়োজনটা তো আগে থেকে সেরে ফেলতে হয়। এবারে শীতে আমি খুবই কাহিল হয়ে গেছি। এই সব ব্যাপারে আমাকে আর জড়িও না তো। তোমরা বসে সবাই মিলে কিছু একটা ঠিক করে আমাকে জানাও। না মহারাজ, আপনাকে থাকতে হবে। আপনি ছাড়া আমরা অসম্পূর্ণ মহারাজ। মহারাজের মনটা জয় করতে হবে। আহ গোপাল, কেন মহারাজকে বিরক্ত করছো? শুনলে তো মহারাজের শরীর খুব খারাপ। এখন যা বলার আমাকে বলো। ঠিক আছে, তাহলে এই সভাতেই আমরা ঠিক করে নিচ্ছি। মহারাজ, এবারে সরস্বতী পুজো গতবারের মতোই ধুমধাম করেই হবে। না না না, অত ধুমধামের প্রয়োজন নেই। মহারাজের শরীর খারাপ, সুতরাং খুব নম করে পুজো সারতে হবে। নাচানাচি বন্ধ করো গোপাল, নাচানাচি বন্ধ করো। এটা কি আপনার আদেশ নাকি মন্ত্রীমশাই? যদি আপনার আদেশ হয় তাহলে আমি মহারাজ কৃষ্ণচন্দ্র ছাড়া আর কারো আদেশ মানব না। আপনার তো নয়। মন্ত্রীমশাইয়ের শব্দচয়ন অত্যন্ত আপত্তিজনক। সভার মধ্যে একজন সভাসদকে এইভাবে কথা বলা যায় কি? মন্ত্রী, তুমি একটু কথা বলতে শেখো। আর গোপাল, তোমাকেও বলি, মন্ত্রী যখন বলছে তখন তার কথাটা তোমার তো শোনা উচিত। নাও নাও নাও, তোমরা আলোচনা করে ঠিক করে নাও দেখি। ঠিক আছে মহারাজ, তাহলে মন্ত্রী মশাইয়ের কাছেই বলছি। এবার পুজোর বিষয়টা নিয়ে কি ভাবছেন? আমি এই বিষয় নিয়ে কাল আলোচনা করব। আজ এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আজ তাহলে রাজসভা এখানেই মুলতুবি থাকলো। ওই দেখ গোপাল দাদু এত তাড়াতাড়ি ফিরছে রাজসভা থেকে, কি ব্যাপার বলতো? চল জিজ্ঞেস করি। ও গোপাল দাদু, তোরা এখন পাঠশালা থেকে ফিরছিস? গোপাল দাদু। আচ্ছা আচ্ছা গোপাল দাদু, এবার আমাদের পাঠশালায় পুজো হবে না? কেন রে, কে বললো? পণ্ডিত মশাই বলল এবার পাঠশালায় বই পুজো হবে, প্রতিমা আসবে না। আরে কোনো চিন্তা করিস না, কাল তোদের পুজোর ব্যাপারে কথা বলবো। পুজো হবে। ব্যাস, গোপাল দাদু যখন বলেছে পাঠশালায় পুজো হবে, তার মানে পুজো হবেই হবে। কিচ্ছু চিন্তা করিস না, কাল তাহলে জানতে পারবো। গোপাল দাদু, এবারে এত কেন দেরি হচ্ছে? প্রত্যেকবার তো কত আগে থেকে আমরা পুজোর আয়োজন শুরু করি। মহারাজের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বুঝলি, তাই আমাদের বৈঠক কাল হবে। তবে তোরা নিশ্চিন্ত থাক, পাঠশালার পুজো খুব ধুমধাম করেই হবে। আমি আছি তো। গোপাল দাদু, মহারাজ কতবার বলেছিলেন এবারে সরস্বতী পুজোয় জাদু দেখাবেন। হ্যাঁ গোপাল দাদু, কালকে যখন মহারাজের সাথে কথা বলবে তুমি কিন্তু এই জাদুর কথাটা মনে করিয়ে দিও। ঠিক আছে, তোরা এখন সাবধানে বাড়ি যা। আজ মহারাজ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করলেন। আমি ওতে কিছু মনে করিনি। আমি শুধু গোপালকে একটা শিক্ষা দেব। এখন কিন্তু গোপালের ভাগ্যে গ্রহরা বক্রী হয়ে রয়েছে। এটা কিন্তু আরো দিন 15 থাকবে। তাহলে এর মধ্যেই যা করার করতে হবে মন্ত্রী মশাই। বাবা, হ্যাঁ, এ তো দেখছি চাঁদের হাট। তা কি নিয়ে কথা হচ্ছে একটু শুনি। এই গাছের আড়াল থেকে কথাগুলো ভালো করে শুনতে পাবো। কাল সকালে রাজসভায় গিয়ে আমার প্রথম কাজ সাহায্য বন্ধ করা। পুজো মানেই গোপাল, আর গোপাল মানেই পুজোর সব ক্ষমতা গোপালের হাতে। ওই পুজো থেকে গোপাল কত অর্থ উপার্জন করে তোমাদের কোনো ধারণাই নেই। মহারাজ থাকবেন তো? রাজবৈদ্য, তুমি সকালে গিয়ে মহারাজকে দেখে নির্দেশ দেবে
যে মহারাজ আপনার শারীরিক অবস্থা ভালো না, আপনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন। সবার কাজ কিছুদিন মন্ত্রী মশাইয়ের ওপর থাক, তারপর আস্তে আস্তে রাজ্যটার দখল নেব। আপনি যেমন বলবেন মন্ত্রী মশাই। রাজ্যটা আমার হয়ে গেলে গোপাল বিজ্ঞানী আর সভাকবিকে তাড়াবো। গোপালের বীজ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা সবাই দেখবে। আমি এখন পোটোর কাছে যাব। পোটোর সাথে আমার অনেক কথা আছে। পণ্ডিত, ও পণ্ডিত, বাড়ি আছো? বলো গোপাল, কি খবর? এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো ভেতরে এসো। একটা দরকারে তোমার কাছে এলাম। বলো গোপাল, কি জানতে চাও? আচ্ছা, এবারে কি সত্যি সরস্বতী পুজো হবে না? কি করে বলি বলো তো গোপাল, মহারাজ যদি পুজো না করেন তাহলে বই পুজো করব। আমি তো বলে দিয়েছি, একটু কুল, একটু কদমা, কলা এইসবই দেবো বাচ্চাগুলোর হাতে। আরে পোটো তো ঠাকুর বানাতে শুরু করে দিয়েছে আগের বারের মতো। তাহলে তাহলে কি হবে বলো তো? কি হবে বলো তো গোপাল, পুজো কি এবার হবে না? তুমি ভেবো না পণ্ডিত, সরস্বতী পুজো হবে এবং ধুমধাম করেই হবে। আসুন আসুন, আমার কি সৌভাগ্য যে আপনার পায়ের ধুলো পড়লো। আমি তো ভেবেইছিলাম যে আজ রাজবাড়ি থেকে কেউ না কেউ আসবে, আপনি এলেন। হ্যাঁ, আমাকে তো আসতেই হতো। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ির প্রতিমা প্রায় তৈরি। দেখে যান কেমন হলো। এবারে মহারাজ পুজো করবেন না, তাই ওই প্রতিমাতে আমাদের কোনো দাবি নেই। আমি এই কথাটাই বলতে এলাম। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। একটু অপেক্ষা করি, মন্ত্রী মশাই চলে গেলে আমরা পোটো কাকুর কাছে যাব। সে কি মন্ত্রী মশাই, আমার প্রতিমা গড়া তো প্রায় শেষ, এই মুহূর্তে আপনি বলছেন যে পুজো হবে না? এতে করে আমার কত আর্থিক ক্ষতি হলো আপনি বুঝতে পারছেন? এই ফাঁকে পুরো ব্যাপারটা গোপালের ঘাড়ে ফেলে দিই। আমি জানতাম যে তুমি খবর পাওনি, তাই তো আমাকে আসতে হলো। হ্যাঁ, মানে আমি তো ঠিক বুঝলাম না। গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম, গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। কই, গোপাল দাদা তো আমাকে কিছু জানায়নি। তাহলে যাও, গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। আমি এই কথা বলে চলে যাচ্ছি, ভালো থেকো। লুকিয়ে পড় লুকিয়ে পড়। এটা কিরকম হলো? হ্যাঁ, হায় 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 হায়, আমার কত ক্ষতি হয়ে গেল, এবারে আমি কি করব? কি হয়েছে পোটো কাকু? তোমাদের গোপাল দাদু আমার অনেক ক্ষতি করে দিল গো। জানো মন্ত্রী মশাই কি বললেন? এবারে মহারাজ পুজো করবেন না, তাই ওই প্রতিমাতে আমাদের কোনো দাবি নেই। আমি এই কথাটাই বলতে এলাম। গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম, গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। আমাদের গোপাল দাদু কখনো এরকম করতে পারে না। আমাদের গোপাল দাদু কখনো এইরকম করতে পারে না। করলো তো। মন্ত্রী মশাই কি মিথ্যে কথা বললেন? আমি কাল সকালে গোপাল দাদার সঙ্গে দেখা করতে যাব, তোরা এখন বাড়ি যা। যাচ্ছি বাবা, ওরকম দুচ্ছাই করছো কেন? তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, আমাদের গোপাল দাদু এই কাজ করেনি। সেটা আমরা প্রমাণ করিয়ে ছাড়বো। এই যা, এখানে আর বড় বড় কথা বলিস না তো। তোদের দাদুকে বলে দিস আমি সকালে গোপাল দাদার বাড়ি যাব, সামনাসামনি কথা হবে। হ্যাঁ, গোপাল দাদু বাড়ি আছো? ও গোপাল দাদু! কিরে, এত রাতে ঘরে যাসনি? চল ঘরে চল। বাবা, তোরা এত রাতে? অনেক কথা আছে। কি করে ঘরে যাব বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাইও তো তোমার নামে যা নয় তাই বলে বেড়াচ্ছে। আমার নামে? কই,
আমি তো মন্ত্রীর কোনো উপকার করিনি, তাহলে মন্ত্রী মশাই আমার নামে বদনাম করছে কেন? মানে ঠিক বুঝলাম না তো, কাউকে উপকার করলে সে উল্টে বদনাম করবে? ওমা, এটাই তো হবে রে। তুই কারো ভালো করলে তার প্রথম কাজ হলো তোর ক্ষতি করা। তা যাক, কি বদনাম করেছে, কার কাছে করেছে বল দেখি। ওই পুটু কাকার কাছে মন্ত্রী মশাই এসে বলল। গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম, গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। কই গোপাল দাদা তো আমাকে কিছু জানায়নি। গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। তোমাদের গোপাল দাদু আমার অনেক ক্ষতি করে দিল গো। আমাদের গোপাল দাদু কখনো এরকম করতে পারে না। করলো তো। মন্ত্রী মশাই কি মিথ্যে কথা বললেন? আমি কাল সকালে গোপাল দাদার সঙ্গে দেখা করতে যাব, সামনাসামনি কথা হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। কি বদ লোক তোমাদের মন্ত্রী মশাই। আরে দাঁড়াও না, মন্ত্রী মশাইকে আমি ঠিক সিধে করে দেব। ঠিক আছে, খুব ভালো হলো তোরা কথাটা আমাকে জানালি। যা, এবারে যে যার বাড়ি চলে যা। যা। ঠিক আছে গোপাল দাদু, ন্যাপলা গুলটে চল। এবার কি হবে? কিচ্ছু ভেবো না গিন্নি, ও সব সামলে নেব। আপাতত কাল সকালে পোটোর কাছে গিয়ে ব্যাপারটাকে সামলাতে হবে। কি গো পোটো, ঘরে আছো নাকি গো? তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। কি আর বলার আছে গোপাল দাদা? আমি বলে তোমাকে কত মান্যিগণ্যি করি, আর তুমি কিনা এটা আমার সাথে করতে পারলে। আচ্ছা, কি করলাম একটু স্পষ্ট করে বলো দেখি। তুমি আমার এত বড় ক্ষতি করলে গোপাল দাদা। তুমি জানতে যে এবারে সরস্বতী পুজো হবে না। তোমায় কে বলেছে যে হবে না? হ্যাঁ, কে বলেছে বলো, তারপর দেখছি। মন্ত্রী মশাই বলেছেন যে এবারে পুজো হবে না। কেন হবে না সেটা বলেননি, তবে পুঁটিদের কাছে শুনলাম মহারাজের নাকি ভারী অসুখ। পোটো ভাই, আমি বলছি তুমি প্রতিমা শেষ করো। তোমার কথার কি ভরসা গোপাল দাদা, যেখানে স্বয়ং মন্ত্রী মশাই বলেছেন যে মহারাজ এবার পুজো করবেন না। ও, আমার কথার কোনো গুরুত্ব নেই তো? না, নেই। আবার বলো, না নেই? নেই নেই নেই, তুমি বড় ফালতু কথা বলো। আচ্ছা, কি করলে তোমার মনে হবে আমি ঠিক কথা বলছি? কালকের মধ্যে যদি এই প্রতিমার বায়না পাই, তাহলে বুঝবো যে তোমার কথাই ঠিক, মানবো তোমাকে। আর নইলে চিরদিন তুমি আমার কাছে একটা ফালতু লোক হয়েই থাকবে। ওই দেখো, আমার মুখের সামনে কিভাবে দরজাটা বন্ধ করে দিল। ঠিক আছে, আজকের দিনটা মনে রাখিস, আমার নামও গোপাল। হ্যাঁ। মহারাজ খুব অসুস্থ, রাজবৈদ্য নির্দেশ দিয়েছে মহারাজ কিছুদিন বিশ্রাম নেবেন। তাই যতদিন না মহারাজ সুস্থ হন ততদিন মহারাজের রাজ্যপাট আমি সামলাবো। মন্ত্রীর উপযুক্ত কথা আমরা সমর্থন করছি। আমিও সমর্থন জানাচ্ছি। তাহলে সরস্বতী পুজো নিয়ে আলোচনা হোক। পুজো নিয়ে তোমাকে ভাবতে হবে না, পুজোর এখনো সময় আছে, ও আমরা ঠিক করে নেব। মন্ত্রী মশাই, রাজবাড়ির পুজোটা আমাদের পাঠশালাতেই হয়, এটাই চলে আসছে। এবার থেকে পাঠশালার পুজো পাঠশালার পণ্ডিত করবে। এটা এটা কি রকম নিদান মন্ত্রী মশাই? পাঠশালা তো মহারাজের। এখানে মহারাজ কে? আমি। সুতরাং আমি চাইছি না যে পুজো হোক। না, আমাকে মহারাজের খবর নিতেই হবে। মহারাজ কেমন আছেন কে জানে। মহারাজ এখন কেমন আছেন আমরা দেখতে যেতে পারি? না, এখন মহারাজ ঘুমোচ্ছেন। মহারাজকে এখন বিশ্রাম নিতে হবে। মন্ত্রী মশাই, আমি তো মহারাজকে দেখতে যাব, রানীমার সাথে কথা বলতে যাব। প্রহরী, গোপালকে ধরো, ধরে কারাগারে পুরে দাও। ঠিক আছে, এসো প্রহরী, দেখি আমাকে কেমন ধরতে পারো। তুমি কোনোদিন চুকিতকিত খেলেছো? এসো এসো এসো, আমার সাথে খেলো দেখি। চুকিতকিতকিতকিতকিতকিতকিত, এসো এসো এসো, চুকিতকিতকিতকিতকিতকিত, এসো 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 এসো, ধরো 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 ধরো, এই কাবাডি 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 কাবাডি। ওরে বাবা রে, ও মন্ত্রী মশাই, পড়ে গেলাম যে। গোপাল দাদা আমায় ফেলে দিল। জমে গেছে। গোপাল দ্রুত, প্রহরী ধীর। এসো 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 এসো, ধরবে এসো, ধরবে এসো, উঠে পড়ো সোনা, উঠে পড়ো, আমায় ধরো না, ধরো, এসো। ধরতে পারে না, ধরতে পারে না, আমি এখন চললাম। আরে আরে আহা, আরে ওই সেনাপতি, আরে
তুমি কি করছো? ধরো ধরো ধরো। আগে কাকে ধরবো? প্রহরীকে? আরে কি হদ্দ বোকা, যাকে ধরতে বলছি সে তো চলে গেল মহারাজের কাছে। তাহলে এখন আমি কি করব মন্ত্রী মশাই? হ্যাঁ, এক কাজ করো, তুমি আমার কাঁধে ওঠো, কাঁধে ওঠো ওঠো। ও ও আচ্ছা, তাহলে তাই উঠছি। দূর, আপনার তো শক্তিই নেই, পড়ে গেলেন যে। যখন রাখতেই পারবেন না, আমায় কাঁধে উঠতে বললেন কেন? যত সব। আমার খুব ভুল হয়েছে। ওরে বাবা, পাঁজরটা বোধহয় ভেঙে গেল রে। ওরে বাবা রে, খুব ভুল হয়েছে আমার। রানীমা, রানীমা, কি গোপাল দাদা? রানীমা কি বিশ্রাম নিচ্ছেন? না, উনি আপনার গলা শুনে আমাকে আপনার কাছে পাঠালেন। আসুন আসুন। চলো ভেতরে। ওরে বাবা, সেনাপতি তুমি এত নিরেট? না না, নিরেট নয়, আমি খুব সরেশ। আপনি আমার মহারাজের ক্ষতি করবেন আর আমি আপনাকে ছেড়ে দেব? হ্যাঁ, তার মানে আমি সব শুনেছি, আপনাদের সব কথা শুনেছি। সেদিন যখন আপনারা ওই বাগানে কথা বলছিলেন, তখন আড়াল থেকে আমি সব শুনেছি। বাবা, এ তো চমকের উপর চমক। বলো বলো শুনি। দাঁড়াও বিজ্ঞানী, মহারাজ আসার আগে মন্ত্রী মশাইকে বাঁধি। এই প্রহরী, মন্ত্রী মশাইকে বেঁধে ফেলো, যাও। মন্ত্রী মশাই, আমাকে মাফ করুন, সেনাপতির আদেশে আপনাকে বাঁধছি। ওহ, দিলে বটে চমক তুমি আমাদের সেনাপতি। শিখিয়ে দিলে শাস্তি হবেই, করলে কারো ক্ষতি। সেদিন মন্ত্রী মশাই, রাজবৈদ্য আর রাজজ্যোতিষী বাগানে কথা বলছিলেন, আমি ওদের কথা আড়াল থেকে শুনে ফেলি। কাল সকালে রাজসভায় গিয়ে আমার প্রথম কাজ সাহায্য বন্ধ করা। রাজবৈদ্য, তুমি সকালে গিয়ে মহারাজকে দেখে নির্দেশ দেবে যে মহারাজ, আপনার শারীরিক অবস্থা ভালো না, আপনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন। সবার কাজ কিছুদিন মন্ত্রী মশাইয়ের ওপর থাক, তারপর আস্তে আস্তে রাজ্যটার দখল নেব। রাজ্যটা আমার হয়ে গেলে গোপাল, বিজ্ঞানী আর সভাকবিকে তাড়াবো। ব্যাস, তখনই মনস্থির করে ফেলি, মন্ত্রী, রাজবৈদ্য আর রাজজ্যোতিষীকে গ্রেপ্তার করব। প্রহরী, এই দুজনকেও বাঁধো। মহারাজ, আপনাকে অসুস্থ সাজিয়ে মন্ত্রীমশাই রাজা হয়ে বসে যা ইচ্ছে তাই করছেন। পটোর কাছে আমার নামে বলে এসেছেন, যার ফলে পটো আমাকে আজ সকালে খুব অপমান করলো মহারাজ। আরে, আমার সামান্য জ্বর হয়েছে, এই নিয়ে এত ইতিহাস ভূগোল হয়ে গেল। উফ, মন্ত্রী পারেও বটে। চলো চলো তো রাজসভায়। মহারাজ, আপনি তো অসুস্থ। আরে সামান্য জ্বর, ওতে কিছু হবে না। দেখছো না রানী, আমি যদি রাজসভায় না যাই রাজ্যটার কি অবস্থা হবে। চলো তো গোপাল, চলো। আর সরস্বতী পুজো? প্রত্যেকবার যেমন ভাবে হয় ঠিক তেমন ভাবেই হবে। আজ বিকেলের মধ্যে পটোকে প্রতিমার বায়না দিতে হবে মহারাজ। রাজসভা শেষে খাজাঞ্চির কাছ থেকে মোহর নিয়ে যাবে। এখন চলো তো রাজসভায়। বাহ, তিন মূর্তিকে বেঁধে রেখেছ। তিনজনেই রাজদ্রোহী মহারাজ। রাজদ্রোহীরা থাকবে কারাগারে। এখন কয়েকদিন কারাগারে থাকুক। সরস্বতী পুজোর দিন ভোর রাত থেকে দিঘির জলে গলা পর্যন্ত ডুবিয়ে থাকতে হবে, এটাই শাস্তি। পণ্ডিত, পুজোর আয়োজন করো। সেদিন নগরবাসী পাত পেড়ে মায়ের ভোগ খাবে। ধরে প্রাণ এলো মহারাজ, আমার পাঠশালার ছাত্রছাত্রীগুলো এই দিনটার পথ চেয়ে বসে থাকে। এই পুজোটাই তো ছাত্রছাত্রীদের পুজো। তাহলে মধুর এনো সমাপয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় রানীমার জয়। কি মন্ত্রী, ঠান্ডা কেমন? জমে যাচ্ছি মহারাজ, জমে যাচ্ছি। আপনারা তিনজন সরস্বতী ঠাকুরের কাছে প্রার্থনা করুন। বলুন, মা সরস্বতী, আমাদের মাথার দুর্বুদ্ধি ঘেঁটে দাও মা, আমাদের মানুষ করো,
আমাদের সহজ কর মা। এই মন্ত্রটা 1000বার বলুন মন্ত্রীমশাই, আর জ্বর জ্বালা হলে বৈদ্য আপনাদের ওষুধ দেবে। হ্যাঁ। মহারাজ মহারাজ আর হবে না মহারাজ। তোমরা এখানে গলা জলে দাঁড়িয়ে মন্ত্র বলো, আমরা এখন পুজোতে পুষ্পাঞ্জলি দিয়ে আসি। চলো সব চলো, আর প্রহরী তোমরা দুজনে পাহারা দাও। যথাজ্ঞা মহারাজ। খুব ভালো সাজিয়েছিস তোরা। আমরা সবাই মিলে সাজিয়েছি। বাবারে, তোরা তো সবাই মিলে তিলে তিলে তিলোত্তমা বানিয়েছিস। মায়ের মুখটা কি সুন্দর বানিয়েছে আমাদের পটো। কি পটো, এখন আমাকে কি মনে হয় আমি ফালতু? হ্যাঁ, না না, আমাকে ক্ষমা করে দাও গোপাল দাদা। না না, তুমি কি করে আর জানবে বলো? তোমাদের কাছে তো মন্ত্রী মশাই বড় মানুষ, তার কথাই তো মানার যোগ্য। আমাকে আর লজ্জা দিও না, আমি ভুলই করেছিলাম। পণ্ডিত, পুজো শুরু করো, আমরা যে সবাই উপস্থিত। সব দোষ আপনার। আমার গণনায় এত বড় ভুল হলো কি করে? উফ, উফ। বাহ, পুজো সমাপ্ত হলো। আজ শরীরটা বেশ ফুরফুরে লাগছে। বসন্ত পঞ্চমী বলে কথা, উত্তরের সাথে দক্ষিণ কিভাবে মিলেমিশে যাচ্ছে বলুন তো মহারাজ? সেটা আবার কি? মাঝে মাঝে উত্তরের ঠান্ডা হাওয়া, আর তারপরে এই দক্ষিণা বাতাস হলো না, উত্তর দক্ষিণ মিলেমিশে এক। বাহ বাহ, খুব ভালো বলেছো গোপাল। সভাকবি, শুরু করো তোমার কবিতা। উত্তর দক্ষিণ মিলে গেল আজ, শীতের দৌড়ানোর হলো শেষ, বসন্তের আগমনে প্রকৃতিতে সাজ, প্রকৃতিকে লাগে বেশ, সরস্বতী মায়ের আগমনে আনন্দে মাতে সবাই, জয় মা সরস্বতী, বলো আমরা ভোগ খেতে চাই। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। কি গো গিন্নি, তোমার নাড়ু করা শেষ হলো? এই তো আর একটু এই তো নাড়ু পাকাচ্ছে। আরে 1 ঘন্টা ধরেই তো বলছো আর একটু। সারাদিন করলেটা কি? হ্যাঁ, কটা নাড়ু বানাতে তো দিন কাবার করে দিলে একেবারে। তাই তো, আমি তো পায়ের ওপর পা দিয়ে ঘুমোই, আর তুমি মন্ত্র বলে রাজসভা থেকে ফিরে এসে সব কাজ করে ফেলো, তাই তো? হ্যাঁ, আমি কি তাই বলেছি নাকি? আর রাগ করো কেন গিন্নি? অনেকদিন বিজ্ঞানীকে তোমার হাতের নাড়ু খাওয়ানো হয়নি, তাই একটু তাড়া দিচ্ছিলাম আর কি। এই নাও, হয়ে গেছে। আমি এই বাটিতে বেশ কিছু নাড়ু দিলাম। গরম গরম নাড়ু বিজ্ঞানীকে দিয়ে এসো, যাও। ও বিজ্ঞানী, আরে ঘরে এত অন্ধকার কেন? কোথায় গেলে তুমি? এই দেখো, আমার গিন্নি তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তোমার জন্য নিয়ে এলাম। কি বিজ্ঞানী সাড়া দিচ্ছে না কেন? এই, এটা কি? বাহ, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু গাছের গায়ে আলো, এ তো অবাক কাণ্ড। কিন্তু বিজ্ঞানী কোথায় গেল? ঘরের বাইরেও নেই, ভিতরেও নেই, তাহলে গেল কোথায়? না, কাউকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ডেকে দেখি তো। বিজ্ঞানী, বিজ্ঞানী, আমি এখানে টুকি। এই তো। আরে, কোথায় ছিলে? আর কোথা থেকেই বা বেরিয়ে এলে তুমি? বিজ্ঞান বিজ্ঞান, বুঝলে হে গোপাল, বিজ্ঞান। কিন্তু আজ এসে তো অবাক কাণ্ড দেখলাম।
গাছে আলো জ্বলছে। সেটাই বুঝিয়ে বলো দেখি বিজ্ঞানী। এই দেখো, এই তরল পদার্থটা যে কোনো কিছুতে লাগালে সেটা রাত্রিবেলা উজ্জ্বল হয়ে উঠবে। ওটাতে আমি আসলে এই জিনিসটাই মিশিয়ে রেখেছি। ওর কাজই হচ্ছে রাতের বেলা জ্বলে ওঠা। ওগুলো দিনে জ্বলে না, জ্বলে রাতে। আর এই বিশেষ তরলের নিজস্ব কোনো রং নেই। কোনো কিছুর উপর লাগলে সেটা রাতে আলোকিত উজ্জ্বল হয়ে ওঠে। ওটা মনে হচ্ছে আমার বিশেষ কাজে দেবে। ও দিয়ে তোমার আবার কি কাজ? সেসব পরে বলবো। তবে যাই বলো হে, জিনিসটা কিন্তু দারুণ। এখন এটা নাও। আর শোনো, কাল কিন্তু রাজসভায় অবশ্যই এসো। সরস্বতী পুজো নিয়ে কিছু আলোচনা করতে চান মহারাজ। হ্যাঁ, আচ্ছা বেশ। দেখো, আজ সভা শুরুতেই এই আলোচনাটা প্রয়োজন। তোমরা তো সকলেই জানো আমার জ্যাঠামশাই গত হয়েছেন। এখন আমার অসৌচ চলছে। এই অবস্থায় রাজবাড়িতে কিন্তু সরস্বতী পুজো করা সম্ভব হবে না। এমনটা যে হবে মন্ত্রী, সেটা তো আগে ভাবিনি। তাই এবছর পুজোর জায়গা বদল করতে হবে। তা তোমরা কি বলো? মহারাজ, আমি থাকতে এই নিয়ে আপনার চিন্তার কোনো কারণও দেখি না। আমার বাড়িতে এবার আমি নিজেই পুজোর আয়োজন করব। কেন মহারাজ? এবার মায়ের পুজো তো আমার বাড়িতেও হতে পারে। মহারাজ, অভয় দেন তো বলি। আমার বাড়ি থাকতে আমি পণ্ডিত মশাই, বাগদেবীর আরাধনার সমস্ত আয়োজন আমার বাড়িতেই মানায় মহারাজ। ঠিক কিনা বলুন? সকলে মিলে শুধু লুটে নেওয়ার তাল। মহারাজ, আমি বলছিলাম কি, ওই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা তো পাঠশালাতেই হওয়া উচিত। উত্তম কথা, গোপাল তো ঠিকই বলেছে। বিদ্যার দেবীর পুজো তো পাঠশালাতেই হওয়া উচিত। তাহলে সেখানেই হোক। মহারাজ, আমি বলি কি, এই ব্যবস্থাটা কি ভালো হলো? মন্ত্রী, আমি ভেবে দেখেছি গোপাল ঠিক কথাই বলেছে। গোপাল, তুমি বরং খাজাঞ্চির কাছ থেকে 100 মোহর নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। মায়ের পুজো পাঠশালাতে জমবে মজা এবার। মন্ত্রী শান্ত্রী সেনাপতি ভুল বুঝলো আবার। জ্বলছে তাদের হৃদয়ে খানি, জ্বালা তাদের চোখে। শতমোহর না পেয়ে শুধুই মাথা ঠোকে। বলো গোপাল দাদু, কি বলছিলে? বলি, সরস্বতী পুজো আর কদিন বাকি সে খেয়াল আছে কি? হ্যাঁ, আর তো কটা দিন মাত্র। শোন, এবছরে রাজবাড়ির সরস্বতী পুজো হবে পাঠশালাতে। তোদের অনেক কাজ বেড়ে গেল রে। এরকম কথা কেন বলছো দাদু? আরে ঘরদোর ধুয়ে মুছে সাফ করতে হবে তো তোদেরই। তারপর পাঠশালাটা সুন্দর করে সাজাতে হবে তো। তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আমরা সব ধুয়ে মুছে সাফ করে দেব। আমরা সব কাজ করে ফেলবো গো দাদু। এখন চল সব উঠো পাড়ায় যাই। আরে ঠাকুর বায়না দিতে হবে যে। আরে রে, এসো এসো গোপাল দাদা। ও বাবা, পুঁটি, ন্যাপলা, গুলটে, তোমরাও এসেছো। এসো এসো এসো। জানো তো, মহারাজের জ্যাঠামশাই মারা গেছেন। তাই রাজবাড়িতে এবার পুজো হচ্ছে না। তার বদলে পুজো হবে পাঠশালা। ওখানে যেমন ভালো লাগবে, এবার সেই অনুযায়ী প্রতিমা তৈরি করতে হবে, বুঝলে? সে আমি বুঝে গেছি গোপাল দাদা। হ্যাঁ, মন দিয়ে কাজ করো। মহারাজ দেখতে আসবেন কিন্তু। রাজ্যের অন্যান্য জায়গা থেকেও অনেকেই পুজো দেখতে আসবেন। সবার সেরা প্রতিমা বানাও তো দেখি মন দিয়ে। আচ্ছা গো গোপাল দাদা, ও তুমি কিচ্ছুটি চিন্তা করো না। তুমি যেমন বলবে তেমনই হবে। দেখি দেখি, হাঁসটা দেখি। এই, এবার তোরা সব যা এখান থেকে। তোদের তো খেলার সময় হয়ে গেছে। আমি বায়নার দামটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চ চ, আমাদের খেলার সময় হয়ে গেছে। এমনিতেই শীতকালের বেলা, তাড়াতাড়ি সন্ধে নেমে আসবে। বনের পথ দিয়েই চল, তাড়াতাড়ি হবে। খেলার সময় বয়ে যাচ্ছে ভাই। এইখানে পুকুরের ধারেই মাঠে, চল না আগে আমরা একটু খেলে নিই। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই
নে গুলটে বলটা ধর। এই যা, বলটা ধরতে পারলি না। যা 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 গুলটে, এবার তুই বল খুঁজে নিয়ে আয়, যা। ঠিক আছে ঠিক আছে, তোরা সব এখানেই থাক, আমি বরং বলটা নিয়ে আসছি। আরে আরে, জঙ্গলের ভিতরে মন্ত্রী মশাই, সেনাপতি, রাজবৈদ্য ও কি পণ্ডিত মশাই আছেন দেখছি। কি ব্যাপার শুনি তো, কি বলছে ওরা? উফ, দিনের দিন অসহ্য হয়ে উঠেছে গোপালের কাণ্ড কারখানা। দেখেছো 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 গোপাল কেমন কায়দা করে কথা বলে ঠিক 100 মোহর বাগিয়ে নিল। উফ, মহারাজ তো কারো কোনো কথাই শুনলেন না। ওনার প্রিয় গোপালের কথাতেই সায় দিলেন। প্রিয় হয়ে ওঠা ঘোচাচ্ছি। সত্যি দিনের পর দিন গোপালের আচার আচরণ বড়ই বিরক্তিকর হয়ে উঠছে। কি যে হচ্ছে, একটা লোকের কথাতেই মহারাজ সব সিদ্ধান্ত নিচ্ছেন। আজকাল গোপাল তো রাজকার্যেও তার সিদ্ধান্ত জানাচ্ছে। এবার তো গোপাল কোনোদিন ওই অসুস্থ রোগীদেরও ওষুধ দিতে শুরু করবে। সবার সব কাজ ও একাই করতে থাকবে। মন্ত্রী মশাই, কিছু করুন আপনি। এইভাবে চলতে থাকলে একদিন রাজ্যের সব দায়িত্বই গোপালের হাতে চলে যাবে। না 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 না, আমি গোপালকে ছাড়বো না। গোপালকে আমি ছাড়বো না, আমিও এর শেষ দেখে ছাড়বো। বলেন তো, আমি একেবারে ওই গোপালকে পৃথিবী থেকে হাওয়া করে দিই? সেনাপতি, শান্ত হও শান্ত হও। শোনো মন দিয়ে, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। তোমরা শোনো সেটা। সেখানে কে কি করবে সেই পরিকল্পনাও আমি করে ফেলেছি। সকলে এসো এদিকে, এসো। বুঝেছো বুঝেছো তো সকলে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে তবে। দাঁড়াও, আমি সব গোপাল দাদুকে বলে দেব। গোপাল দাদু, গোপাল দাদু, পুকুরের ধারে মাঠের পাশে বনের মধ্যে মন্ত্রী মশাই, বটা, ঘটা, সেনাপতি মশাই আর পণ্ডিত মশাই না সকলেই একজোট হয়ে বসেছিল। আচ্ছা, তাই বুঝি। আর কি বলছিল শুনি? ওরা সবাই তোমার সম্পর্কেই খারাপ খারাপ কথা বলছিল, আর বলছিল যে তোমাকে জব্দ করবে। সেনাপতি মশাইয়ের তো মনে মনে ইচ্ছে তোমাকে পৃথিবী থেকেই হাওয়া করে দেওয়া। দাদু, ওরা খুব খারাপ লোক। দাঁড়াও বাচ্চা ধনেরা, আমার পিছনে লাগা। আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। এবার বুঝবে কত ধানে কত চাল। বলো গোপাল, এত সকালবেলা তুমি এখানে? বসো বসো, বলো বলো। তোমার কাছ থেকে একটা জিনিস চাই। কি চাও বলো? তুমি বলেছিলে তোমার রসায়নাগারের ওই পদার্থটা রাতের বেলাতেও জ্বলে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ গোপাল, তোমার কথা বুঝতে পেরেছি। একটু দাঁড়াও, আমি আনছি। এই নাও গোপাল। বিজ্ঞানী, এবার তুমি ওই মোহরগুলোতে ওই পদার্থটা লাগিয়ে দাও। বুঝতে পারছি না গোপাল, এতে তোমার কি কার্যসিদ্ধি হবে? সে তোমার বুঝে কাজ নেই, আগে তো কাজটা করো। হ্যাঁ ঠিক আছে, এসো।
সকাল সকাল কোথায় গিয়েছিলে গো? হ্যাঁ, কাজ ছিল গিন্নি। এত ভোরে কেমন কাজ গো? হ্যাঁ, তোমার অত কথায় কাজ কি বাবু? যাও তো যাও, রান্না চাপ, আমাকে স্নানে যেতে হবে, তারপরে খেয়ে দিয়ে রাজসভায় যাও। যাও। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, আমরা এসে গেছি গো। ও, তোমরা এসে গেছো? বেশ, এবার তাহলে কাজে লেগে পড়ো। বাইরের দরজাতেই থাকো তবে। ও মা, এরা এখানে কেন গো? হ্যাঁ, ওদের কাজ আছে গিন্নি। শোনো, বলি সরস্বতী পুজোর জন্য মহারাজ আমাকে 100 মোহর দিয়েছিলেন। এগুলো পাহারা দেবার জন্যই ওদের মহারাজ স্বয়ং এখানে পাঠিয়েছে, বুঝলে? ও এখন যাও, তুমি রান্না চাপাও গিয়ে। এরপর কিন্তু দেরি হয়ে যাবে গিন্নি। আমি ততক্ষণে ওগুলোকে লুকিয়ে রাখি কোথাও। এই যে গোপাল দাদা, এই দেখো না, এই শেষ হয়ে এলো বলে। হ্যাঁ রে বাবা, এই তো সব ঠিক আছে। বেশ, পটো ভাই দাও গো, দাও। আরে মাকে আমাদের হাতে দাও। চল বটা, প্রথমে ওই পেট মোটাকে ঠেলে ফেলে দিবি, তারপর আমি দেখছি। চল 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 চল। আরে আরে, এই 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 কে তোমরা? হ্যাঁ, আরে আরে আরে, এই লেগেছে গোপাল দাদা? ওঠো ওঠো। হ্যাঁ, তাই একটু, কিন্তু তোকে এখন কি করে ঠাকুরের দাম দিয়ে বলতো? আর পুজোই বা হবে কি করে? সমস্ত মোহরের থলিটাই তো চলে গেল। তার মানে এইটা কেমন কথা হলো গোপাল দাদা? আমার ঠাকুরের দামটা তো দিতে হবে তোমায়, না হলে কিন্তু আমি তোমায় ছাড়বো না। হ্যাঁ, কেমন করে দিই বলতো বাপু? নিজের চোখে তো দেখলি কি ঘটলো। ওসব আমি জানি না, দাম তোমাকে দিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দে, আমি তোর টাকা ঠিক দিয়ে দেবো। মহারাজ, 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে গোপাল? আগে শান্ত হও, শান্ত হও, বসো তো। গতকাল সন্ধেবেলা আমি পটোকে ঠাকুর বায়নার জন্য মোহর দিয়েছিলাম। সেই সময় আমার হাত থেকে মোহরের লাল থলিটা ছিনতাই করে নিয়ে চলে গেল ওরা। ওরা কারা? কাদের এত বড় সাহস? ওদের মুখগুলো চাদরে মোড়া ছিল, মুখ দেখতে পাইনি তো মহারাজ। শুধু তাই নয়, পটু আমাকে যথেষ্ট অপমানও করেছে মহারাজ। আর দুদিন পরেই সরস্বতী পুজো, এবার কি হবে আমি তো ভেবেই পাচ্ছি না মহারাজ। সে কি গোপাল, তুমি কি তখন ঘুমোচ্ছিলে নাকি? এতগুলো মোহর তুমি হারিয়ে ফেললে? এই কথাটা কি বিশ্বাসযোগ্য নাকি? কোথায় রেখেছো মোহরগুলো? হ্যাঁ, কোথায় রেখেছো জানাও আমাদের। ছিনতাই হয়ে গেছে বললে চলবে না তো। না 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 না, আমি কিন্তু বুঝতে পারছি মোহরগুলো কোথায় আছে। হ্যাঁ, ওগুলো গোপালের কাছেই আছে। মহারাজ, আমি তখনই আপনাকে বলেছিলাম গোপালকে দায়িত্ব দেবেন না। কি হলো দেখলেন তো? দেখলেন কি গোপাল, এখন চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার মুখের কথাগুলো এখন কোথায় গেল? কাজের কাজ তো কিছু করো না, শুধু কথাই তো বলো, শুধু কথা। কিন্তু এতগুলো মোহর তোমাকে দিলাম, আর দুদিন পরেই তো সরস্বতী পুজো। এখন কি হবে? কি হে গোপাল, বড় বেশি চুপ করে গেলে যে। আগে মহারাজ, ভাবছিলাম আমার কাছে যে মোহর ছিল সে কথা তো রাজসভার লোকজন ছাড়া আর কেউ জানতো না। তবে কি করে? মহারাজ, আজ রাতে সভাসদদের এখানেই থাকতে বলুন, আর আপনার প্রহরীদের বলুন সেদিন রাজসভায় উপস্থিত থাকা সভাসদদের বাড়িতে বাড়িতে গিয়ে মোহরের খোঁজ করতে। বেশ, এখনই পাঠাই তাহলে। না 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 না, দয়া করে এখন পাঠাবেন না মহারাজ, রাতে পাঠাবেন। আপনার দেওয়া মোহরগুলোতে রাতে আলো জ্বলবে মহারাজ, এই ব্যবস্থাই করে রেখেছিলাম। একমাত্র তখনই এই চুরি যাওয়া মোহর উদ্ধার করা সম্ভব। এই মরেছে, এবার তো মুশকিল হবে। এই গপ্পটার কোনো মানে হয় মহারাজ? আলো জ্বলবে? আলো জ্বলবে মানে কি? কি বলতে চাইছো গোপাল? হ্যাঁ, আজ রাতেই বুঝতে পারবেন আপনারা মহারাজ। আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করলেই আপনার মোহর উদ্ধার সম্ভব মহারাজ। বেশ, তবে তাই হোক। আমরা রাত অবধি ওই রাজসভাতেই বসে থাকব। আজকের একটা হেস্তনেস্ত হবে, তারপর সবার মুক্তি।
ভর সন্ধেবেলায় কে রে বাবা? ওহ, হ্যাঁ, সরে যান মা। এ কি তোমরা সোজা সিন্ধুকের ঘরে ঢুকে যাচ্ছ কেন? এ কি? হ্যাঁ, সিন্ধুকের চাবি খুলুন বলছি। কেন? যা বলছি তাই করুন। আচ্ছা 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 আচ্ছা, এই চাবি খুলে দিচ্ছি। এই তো পেয়েছি। এই তো পেয়েছি 1 2 3 আর 5 6 25টা মন্ত্রীর বাড়ি থেকে পাওয়া গেছে 25টা। চলো হে ভাইয়া। এবার রাজপণ্ডিতের বাড়ি আরো 25টা বেরোলো। এই চলো এবার রাজবৈদ্যর বাড়িতে চলো। তাহলে 100টা মোহরের হদিশ পাওয়া গেল তো। সে আর বলতে। এবার চলো রাজসভার দিকে পা বাড়াই। গোপাল, বিজ্ঞানী, সভাকবি, রাজজ্যোতিষী, অমাত্যর বাড়িতেও কিছু পাওয়া গেল না। মহারাজ, রাজসভাসদের বাড়িতে যাদের পাঠানো হয়েছিল তারা সকলেই ফিরে এসেছে। মহারাজ, ওই 100টি আলো জ্বলা মোহরই পাওয়া গেছে। এই যে মহারাজ, আপনার মোহর। এই তো আমার মোহর। সত্যি তো, মোহরগুলো থেকে যেন ঠিকরে আলো বেরোচ্ছে। কিন্তু গোপাল, এইগুলো থেকে এমন আলো জ্বলছে কেন? আরে এটি কি? আজ এসে তো অবাক কাণ্ড দেখলাম, গাছে আলো জ্বলছে। এই দেখো, এই তরল পদার্থটা যে কোনো কিছুতে লাগালে সেটা রাত্রিবেলা উজ্জ্বল হয়ে উঠবে। ওগুলো দিনে জ্বলে না, জ্বলে রাতে। কোনো কিছুর উপর লাগলে সেটা রাতে আলোকিত উজ্জ্বল হয়ে ওঠে। বিজ্ঞানী, এবার তুমি ওই মোহরগুলোতে ওই পদার্থটা লাগিয়ে দাও। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। আমার প্রশংসা পরে করবেন মহারাজ। বলুন তো, এই মোহরগুলো কার কার ঘর থেকে উদ্ধার হয়েছে? এবার বলো তো প্রহরী, কোথা থেকে এগুলো পেলে? আগে মহারাজ, 25টা পাওয়া গেছে মন্ত্রী মশাইয়ের সিন্ধুক থেকে, আরো 25টা পাওয়া গেছে সেনাপতির ঘর থেকে। বাকি 50টার মধ্যে 25টা পাওয়া গেছে রাজপণ্ডিতের ঘর থেকে। আর বাকি থামো, আমি আর সহ্য করতে পারছি না। মহারাজ, একটু ধৈর্য ধরে শুনুন দয়া করে। শেষ 25টা মোহর পাওয়া গেছে রাজবৈদ্যর বাড়ি থেকে। হ্যাঁ মন্ত্রী, তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। আর সেনাপতি, তোমার ওপর রয়েছে প্রজাদের নিরাপত্তার ভার। তুমি কিনা শেষে চুরি করলে, তাও রাজ অর্থ। আর আমি তো কিছুই বুঝতে পারছি না পণ্ডিত, বিদ্যার দেবীর পুজোর মোহর তুমি চুরি করলে কি করে? আর রাজবৈদ্যকে তো আমার বলার কোনো ভাষা নেই। তোমাদের সকলকেই শুলে চড়ানো উচিত। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। আর কখনো এমন ভুল হবে না। মহারাজ, আর কখনো না। এবারের মতো ছেড়ে দিন মহারাজ। এবারের মতো ছেড়ে দিন মহারাজ। এবারের মতো ছেড়ে দিন মহারাজ। তোমরা আমার রাজসভার অলংকার ছিলে। তোমরা এই কাজ করলে কি করে? না, আমার সামনে থেকে চলে যাও। তোমরা যাও। আর 1 মাসের জন্য এই রাজসভা থেকে নির্বাসন দিলাম তোমাদের। যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমরা। না, পাপি তাপিদের এই পুজোর স্থানে আসার দরকার নেই। তারা বরং দূরেই থাক। শুধু তাই নয়, তাদের পুজোর কোনো কাজে অংশগ্রহণ করার কোনো দরকার নেই। হ্যাঁ গোপাল, ওরা যেন মায়ের পুজোর স্থান থেকে দূরে থাকে। বলে দাও ওদের। মহারাজ, আমায় পুজো করা থেকে বঞ্চিত করবেন না মহারাজ। রাজপণ্ডিত, তুমি যাও, আগে মায়ের কাছে এই অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করো, তারপর সবকিছু।
এ মা সরস্বতী, আমার আমার অপরাধের জন্য আমি অনুতপ্ত। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। না না মন্ত্রী, তোমার প্রসাদ পাবারও দরকার নেই। ওদের এবার চলে যেতে বলো গোপাল। অনেক ভোরবেলা থেকে এখানে এসে রয়েছি মহারাজ, খুব খিদে পেয়ে গেছে মহারাজ, আপনি এবার ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করে দিন। তোমাদের শাস্তি পুনর্বহাল রইল। রাজসভার ধারে গেলে এবার তোমাদের বন্দি করে অন্ধকার কুটুরিতে রেখে দিয়ে তোমাদের গায়ে বিজ্ঞানীর দেওয়া ওই বিশেষ ওষুধ মাখিয়ে দিতে বলব, আর সারাক্ষণ জ্বলতে থাকবে তোমরা। ভালো চাও তো চলে যাও এখান থেকে, যাও যাও, চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও। যাচ্ছি যাচ্ছি মহারাজ, যাচ্ছি যাচ্ছি। মায়ের পুজোয় গোল বাঁধিয়ে চুরি করলো যারা, লোভে পাপ, পাপের শাস্তি পেয়েই গেল তারা। কি হলো? কি হলো? মহারাজ এখনো এলেন না কেন? না, মহারাজ তো দেরি করেন না। মহারাজের শরীর ঠিক আছে তো? কাল কিরকম ওনাকে উসকুস করতে দেখছিলাম। হ্যাঁ, আমিও দেখেছি। কি জানি নতুন করে কোনো শরীর খারাপ হলো কিনা। এই তো কিছুদিন আগেই ভুগে উঠলেন। সাবধান সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রায় সভায় আসছেন। ওই যে মহারাজ আসছেন। কি মহারাজ, আপনার আজ সভায় আসতে এত বিলম্ব হলো? কি আর বলি মন্ত্রী, কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। কেন মহারাজ, কি হলো আপনার? ঘুম আসেনি কেন চোখে? চোখে আপনি কাকে দিলেন স্থান? চাপ আসিল আপনার বক্ষে? কি জানি সভাকবি, কিছুতেই ঘুম এলো না। সারা রাত চোখ দুটো ঠিক একইভাবে খোলাই থাকলো। রাতের অন্ধকারে জানলা দিয়ে দূরের দিকে তাকালাম, ভাবলাম অন্ধকারের দিকে তাকাতে তাকাতে ঘুম এসে যাবে, কিন্তু কই। কি মহারাজ, একদম ঘুম আসেনি? তবে তো খুব মুশকিল। এখন কি ঘুম পাচ্ছে? সারা রাত ঘুম না হলে সকালে খুব ঘুম পায়। কোথায় ঘুম? চোখের দিকে তাকাও, তাকাও না, তাকাও। কোথাও দেখতে পাচ্ছ ঘুম বলে কোনো কিছু চোখে লেগে আছে? শুনুন মহারাজ, আজ সভা শেষ হয়ে যাবার পর আর একবার আপনি স্নান করবেন। নারকোল তেল দিয়ে মাথাটা বেশ ভালো করে ভিজিয়ে নেবেন, বেশ জপজপে করে। তারপর আরাম করে গোলাপ জল দিয়ে স্নান ঘরে গান গাইতে গাইতে দেখবেন কেমন আপনার চোখে ঘুম এসে গেছে। স্নান ঘরে ঘুমোবো? এ আবার কি কথা? স্নান ঘরে গান ধরে মহারাজ ঘুমিয়ে পড়ে? আরে মহারাজের চোখে যেই ঘুম আসবে অমনি মহারাজ ওই স্নান ঘর ছেড়ে নিজের ঘরে চলে যাবেন। হ্যাঁ, এইটা ঠিক বলেছ। যেই ঘুম ঘুম ভাব আসবে ঠিক তখনই শোবার ঘরে এসে শুয়ে পড়বো। তাহলে আজ সভা মুলতুবি করলাম। এই দেখো, সকালবেলা এখানে বসে ঢুলছে। এই বলি হচ্ছে এটা কি? সারা রাত কি করছিলে? তোমার জামাইয়ের লাথি খাচ্ছিলাম গিন্নি। উফ, ঠ্যাঙের গুঁতো মেরে আমার কোমর ভেঙে দিয়েছে। এখন একদম বিরক্ত করো না, ঘুমোতে দাও। এই দেখো, একদম ভুলভাল কথা বলবে না আমার জামাইকে নিয়ে। হ্যাঁ, কাল খুব ভালো ঘুম হয়েছে। কি বাবা বলুন? বাবা জীবন, এতদিন তোমার মায়ের নাসিকা গর্জন সহ্য করেছি, আর কাল রাতে তোমার পদাঘাত সহ্য করলাম। এ মা, যাও, কি যে বলেন না। আমি আপনাকে কি পদাঘাত করতে পারি? আপনি গুরুজন, আমার একমাত্র বউয়ের একমাত্র বাবা। আমার লজ্জা করে না বাবা? কি বললে? আমি নাক ডাকি? এ মা, তুমি যে নাক ডাকো আমি কখন বললাম? না না, আসলে বলতে চেয়েছি তুমি নাক ডাকো না, নাক তোমাকে ডাক। হেড হাড় জ্বালানি কথা বলছো? জামাইয়ের সামনে আমাকে এইভাবে ছোট করছো?
মা বাবা এরকম কেন বলছে বুঝতে পারছি না, আমি না আর খেলবো না। খেলতে আর কি বাকি রেখেছো বাবা জীবন? সারা রাত ধরে তুমি আমাকে বল ভেবে যা লাথালে আমার কোমর এখনো টনটন করছে। এই আবার ঘুমোতে বসলে? আমার কানটা খোলা, চোখটা ক্লান্তিতে বোঝা। বলে যাও, আমি শুনছি। বলি বাজার কে যাবে? হ্যাঁ, বাজার আমি যেতে পারবো না, জামাইকে বলো। দাও, জামাইয়ের হাতে বাজারের খরচা দাও, জামাই না হয় বাজার যাবে। হ্যাঁ বাবা, আমাকে মোহর দিন, আমি বেশ ভালো করে দেখে শুনে বাজার করে নিয়ে আসবো, আপনি ঘুমোন। বলি জামাই কি বলে শুনেছ? কানে গেছে কথাটা? বাবা যায়নি, আবার গেছে বলেই তো উঠে পড়লাম। একে আমার মাসের শেষ, তার উপরে ধুনোর গন্ধ আমার জামাই বাবা জীবন খরচ করবে বলে একেবারে তৈরি হয়েই এসেছে। দেখলেন মা, বাবার ঘুমটা কিরকম চটকে দিলাম, এমন ওষুধ দিলাম যে বাবা এবার আরবির টাট্টি ঘোড়ার মতন টকবক 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 করে ছুটবে। টকবক 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 টকবক। সত্যি কি বুদ্ধি তোমার। এবার যাও, এই শোনো, আজ একটু বেশি করে খাসি নিয়ে আসবে। হ্যাঁ মা খাসির মাংস শুনে এই মুখটা কেমন হাসি হাসি হয়ে গেল। বাবা গর্দান থেকে আনবেন, হ্যাঁ গর্দানের জিনিসটা না বেশ নরম হয়। সে আর বলতে, গর্দান তো চিরকালই নরম। দেখলে না বাবা জীবন, তুমি কিরকম কুচ করে আমার গর্দানটা কেটে দিলে। নরম বলেই তো কাটলে। আমি যাচ্ছি বাজারে। আমিও যাচ্ছি বাবা আপনার সঙ্গে, আমি একটু বেছে বুঝে টিপি টুপি সবজি কিনতে ভালোবাসি। এটাই ভালো হবে। যাও বাবা জীবন, মনের মতো করে বাজার করো। হ্যাঁ চলুন বাবা, আমরা আজ বাজারটাকে ঘাড়ে করে নিয়ে আসবো। মিনু খাসি আনছি, বেশ জমিয়ে তুলতুলে করে রাখতে হবে কিন্তু। চিন্তা করো না, মা আর আমি দুজনে মিলে হাসি মুখে খাসি রাঁধবো। তোমাদের খাসি আমার ফাঁসির কারণ হবে। হায় হায় হায়। মাথায় তো পুরো এক বাটি নারকোল তেল মাখলাম, আর ঘন্টাখানেক ধরে এই ঠান্ডা জলে চৌবাচ্চায় গা ডুবিয়ে বসে আছি। ঘুমের তো পাত্তাও নেই। এদিকে ঠান্ডা জলে থাকতে থাকতে ঠান্ডা লেগে গেল। মহারাজ, আপনি কি ঘুমিয়ে পড়লেন? স্নান ঘরে কি ঘুমিয়ে পড়লেন মহারাজ? দূর, কোথায় ঘুম? ঘুম আর এই পোড়া চোখে আসবে না। আরে এ কি হলো? ঘুম তো এলোই না, কিন্তু হাঁচি চলে এলো। এ কি গেলো? না না, এবার উঠে পড়ি। মহারাজের কি হলো? সাড়া দিচ্ছেন না কেন? এই হাঁচির শব্দ কোথা থেকে আসছে মহারাজ? এই এই এখনই বৈদ্যকে খবর দাও। তেল মেখে স্নান করে ঘুম তো এলোই না, বরং ঠান্ডা লেগে গেল। আপনি আগে আপনার কক্ষে আসুন মহারাজ, আপনার কক্ষে আসুন। বাবা, রাজবৈদ্য, তোমার টোটকায় কোনো কাজ হলো না। ঘুম তো এলোই না, ঠান্ডা লেগে নাক বুঝে একসা খালি থেকে থেকে হাঁচি আসছে। মহারাজ, আপনার চোখে ঘুম নেই, কিন্তু গোপাল দেখুন কর্মক্ষেত্রে কেমন নিশ্চিন্তে নিদ্রা দিচ্ছে। আমি এই নিয়ে 3 দিন টানা নিদ্রাহীন, আর গোপাল কিনা আমার সামনে নিদ্রামগ্ন। এই গোপাল, গোপাল! বলুন মহারাজ। গোপাল, এ কি তুমি কর্মক্ষেত্রে এসে ঘুমোচ্ছ, এদিকে আমার চোখে ঘুম নেই? আপনি মহারাজ, আপনার কত চিন্তা, সারা রাজ্যের চিন্তা আপনার মাথায়। অত চিন্তা মাথায় রাখলে কারো নিদ্রা আসে মহারাজ? তুমি রাজসভায় এসে ঘুমোচ্ছ? সারা রাত কি করছিলে? আমার জামাই বাবা জীবনের পদাঘাতের আনন্দ নিচ্ছিলাম সারা রাত ধরে মহারাজ। সারা রাত পদাঘাত? কি আর করব বলুন, জামাইয়ের ঠ্যাঙের গুঁতো খেতে খেতে এই সূর্যি মামা বেরিয়ে পড়লো। কি করব বলুন মহারাজ? আচ্ছা, কোনো কারণে রাতে ঘুম না হলে তোমাদের সবার সকালে ঘুম পায়, কিন্তু আমার ঘুম পাচ্ছে না কেন? আমি 3 দিন 3 রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রী, তোমার দায়িত্ব আমাকে নিদ্রামগ্ন করা। এই
মাটি করেছে। এ আবার কি কথা? আমি কি করে মহারাজকে ঘুম পাড়াবো? হ্যাঁ, আহা, এই চক্করে এবার আমার নিদ্রা চলে যাবে। মন্ত্রী শুনেছো? বলি কানে গেছে কথাটা? আগে গেছে মহারাজ, গেছে। বলো বলো, কি করে আমি ঘুমোবো? মহারাজ, ঘুম পাড়ানি গান গাইলে ঘুম এসে যায়। হ্যাঁ, ঘুম পাড়ানি গান শুনে আমি ঘুমিয়ে পড়বো? সেই রকমই শুনেছি মহারাজ। তাহলে গাও, ঘুম পাড়ানি গান গাও, দেখি আমাকে কেমন ঘুম পাড়া। এই মরেছি আমি। কি হলো, শুরু করো, গান ধরো, দেখি ঘুম পাড়ানি গান শুনে ঘুম কিভাবে আসে। মন্ত্রী, যদি তুমি আমাকে ঘুম পাড়াতে পারো তবে তবে 1000 সোনার মোহর পাবে। চেষ্টা করুন মন্ত্রী মশাই, পেলেও পেয়ে যেতে পারেন। মহারাজ, মহারাজ, আপনি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করুন। আমি গান গাইছি। কি যে হবে কে জানে। আয় ঘুম আয় রে, দেরি সয় না রে, ওরে ঘুম চোখে আয়, মহারাজের চোখ আয়, বেলা যে বয়ে যায়। থামো মন্ত্রী, এটা কি ঘুম পাড়ানি গান না ঘুম তাড়ানি গান? না আছে সুর, না আছে লয়, চোখ বুঝে শুনলেই মনে আসে ভয়। একটা ভালো হলো মহারাজ, আমার চোখ থেকে একদম ঘুমটাই চলে গেল। আমার একটা টোটকা জানা আছে মহারাজ, একেবারে ওই রাত্রে খাওয়া দাওয়া করে ওইটা করবেন, দেখবেন চোখে ঘুম এসে যাবে। হ্যাঁ, কি টোটকা? আগে ওই বিছানায় টান টান হয়ে শুয়ে পড়বেন, তারপর মনে মনে ওই 1 থেকে 100 গুনবেন, তারপর 100 থেকে 1 গুনবেন, ঘুম এসে যাবে। আসতে বাধ্য মহারাজ, আমি একেবারে হাতে গরম প্রমাণ পেয়েছি। বিজ্ঞানী, তোমার কাছে কিছু উপায় নেই ঘুম পাড়ানোর? আমি এইরকম কোনোদিন দেখিনি। আজ থেকে দেখি নতুন করে পড়াশোনা করতে হবে। আচ্ছা আচ্ছা, আজ তাহলে সভা মুলতুবি করে দিলাম। কি যে হবে কিছু বুঝতে পারছি না। গোপাল, গোপাল, তোমার মাথায় কিছু আসছে না? দেখি, কিছু তো একটা করতে হবে। এইরকম ভাবে চললে তো মহারাজের শরীর শুকিয়ে যাবে। আমিও বুঝতে পারছি না, কি থেকে যে হলো বুঝতেই পারছি না। আমিও ঘুম যাতে আসে তার জন্য গবেষণা করব। আমার তো সময় সাপেক্ষ। গোপাল, তুমি কিছু একটা বুদ্ধি বার করো। দেখছি নয়, তোমাকে করতেই হবে। আমি যা টোটকা দিয়েছি তাতে কাজ হতে বাধ্য। দেখবেন আজ রাতে মহারাজ ঘুমিয়ে একেবারে কাদা হয়ে যাবেন। মহারাজ হবেন ঘুমিয়ে কাদা 1 থেকে 100 গুণে। আমাদের আনন্দ হলো এই কথাটা শুনে। খুব ভালো বলেছো সভাকবি। কাল থেকে দেখবে মহারাজ পুরো সুস্থ। বাবা, কি এত দুশ্চিন্তা করছেন? আমার তো অনেকগুলো চিন্তা বাবা জীবন। আজ রাতেও তোমার ঠ্যাঙের গুঁতো খেতে হবে, তার মানে আজ রাতও জাগতে হবে, কাল সকালে রাজসভায় বসে ঢুলতে হবে। তুমি ফের ভুলভাল কথা বলছো। তুমি আমার জামাইকে কিছু বলবে না। হ্যাঁ, আমার একটা মাত্র জামাই। মা দেখুন না, বাবা না কি রকম একটা। আসুন বাবা, আপনাকে আগে 100টা প্রণাম করে নি। কেন বাবা জীবন, কি খুশিতে তুমি আমাকে প্রণাম করবে? সকাল থেকে কতবার বলছেন আমার ঠ্যাঙের গুঁতো খেয়েছেন, আমার ঠ্যাঙের গুঁতো খেয়েছেন। আমার ঠ্যাঙের গুঁতো যখন খেয়েছেন তখন প্রণামও নিতে হবে। দিন বাবা, আপনার চরণ যুগল দিন না। আরে থাক থাক থাক, এত ভক্তিরস দেখাতে হবে না বাবা জীবন। বরং কিভাবে মহারাজকে ঘুম পাড়ানো যায় সেটা একটু ভাবো। মানে মহারাজকে ঘুম পাড়াতে হবে মানে? ঠিক বুঝলাম না তো। এই সর্বনাশ, মহারাজ কি নিজে নিজে ঘুমোতে পারছেন না? কি বলছো গো বাবা? হ্যাঁ, মহারাজ আজ নিয়ে 3 দিন ঘুমোননি। 3 দিন 3 রাত 2 চোখের পাতা এক করেননি। রাজবৈদ্য কিছু করতে পারলেন না? কেউ কিচ্ছু পারছে না, তাই সবাই এখন আমাকে ধরেছে। আমাকে কোনো উপায় বার করতেই হবে, নইলে তো না ঘুমিয়ে মহারাজ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়বেন। একটা উপায় আছে বাবা, আপনি যখন শুনবেন না তখন আনন্দে আবার আমাকে খাসির মাংস খাওয়ার জন্য সাধাসাধি করবেন। ঠিক আছে, তোমার পরিকল্পনাটা বলো,
আর সেটা যদি মহারাজের উপর খেটে যায়, মহারাজ যদি ঘুমিয়ে কাদা হয়ে যায়, তুমি যা খেতে চাইবে বাবা জীবন তাই খাওয়াবো। তাহলে শুনুন বাবা আমার কথা। এক, দুই, তিন, চার। কি করছেন মহারাজ? ঘুমোনোর চেষ্টা করছি রানী। এইভাবে কি ঘুমানো যায় নাকি? একটু মনে মনে গুনুন, তাহলে ঘুম আসতে পারে। আরে মনে মনে আমি গুনতে পারি না, সব কেমন গুলিয়ে যায়। তাই একটু জোরে জোরে গুনি। 5, 6, 7, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 59, 60, 61, 62, 63, কি হলো রে বাবা? আমি তো 60-এর ঘর থেকে বেরই হতে পারছি না। রানী, ও রানী, যা, এই তো ঘুমিয়ে পড়েছে। আমি গুনছি আর রানী ঘুমিয়ে পড়লো। ও রানী, কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? ঘুম পেলে কি করব মহারাজ? না, এই টোটকাও পারলো না আমার চোখে ঘুম এনে দিতে। আজকে নিয়ে 4 দিন হয়ে গেল। এ কি জ্বালা! আজ নিয়ে 4 দিন ঘুম নেই। সেনাপতি, আমি গুনছি আর এদিকে রানীমা ঘুমিয়ে পড়ছে। তোমার টোটকায় তো কোনো কাজ হলো না। আচ্ছা, কেউ কি কিছু করতে পারবে? না এমনি করে না ঘুমিয়ে আমি মরে যাব। আমার চোখটা দেখেছো কিরকম বড় হয়ে গেছে? মহারাজ, আজ রাজসভায় আমার জামাই এসেছে, ও আপনার ঘুম এনেই ছাড়বে। ওই দেখো, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আয় মাপি। মহারাজ, মহারাজ, এটা কি তামাশা করার জায়গা? ও মন্ত্রী মশাই, কেন এত রাগ করছেন? রাগ তো হবেই গোপাল, রাজসভাটা গণ্যমান্য লোকের বাস। এখানে কেউ রং রসিকতা করতে এলে সেটা কি ভালো দেখায়? একটা সুযোগ দেওয়া যেতেই পারে মহারাজ। মহারাজ, আমি আপনাকে কথা দিলাম, বাজি রেখে আপনাকে ঘুম পাড়াবো। ঘুম পাড়াবে? আরে আমি তো ঘুমোতেই চাই গো। দেখো না, দেখো না, ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখটা কিরকম বড় হয়েছে। তবে একটা কথা, রাজসভাতে কেউ যেন কোনো শব্দ না করে। আচ্ছা, তোমাকে আমরা একটা সুযোগ দিলাম, কিন্তু তুমি যদি অপারক হও তাহলে কি শাস্তি তোমাকে দেব সেটা বলো। কেন মন্ত্রী মশাই, শাস্তি কেন হবে? রাজবৈদ্য অকৃতকার্য হয়েছে, সেনাপতি অকৃতকার্য হয়েছে, তাদের তো কোনো শাস্তি হয়নি। আপনার ঘুম পাড়া থুরি। বাবা, আপনি না কেমন যেন একটা, দূর, ভাল লাগে না। আমি তো বাজি ধরছি যে আমি মহারাজকে ঘুম পাড়িয়ে দেব, আর না দিতে পারলে মহারাজ যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। জমে গিয়েছে, জমে গিয়েছে, জামাই বাবা জমিয়ে দিয়েছে। না পারলে শাস্তি ঘাড়ে, স্বস্তি আসে তার হুঙ্কারে। মন্ত্রী, বৈদ্য, রাজজ্যোতিষী, লজ্জাতে সব যায় মিশি। কিন্তু আপনারা হেরে গেলে তখন কি হবে সেটা বলুন আগে। সঠিক কথা মহারাজ, না পারলে জামাই বাবা জীবন শাস্তি মাথা পেতে নেবে, কিন্তু পারলে কি হবে? বাজি তো আর এক পেশে হয় না, কি বলো সভাকবি? বটেই তো, বটেই তো, বাজি হবে দুপক্ষের, এটাই নিয়ম। হ্যাঁ, না পারলে এই রাজসভায় দাঁড়িয়ে জামাই বাবা জীবন 100 বার কান ধরে ওঠবোস করবে, আর পারলে যারা যারা সন্দেহ করেছিল তারা সবাই কান ধরে ওঠবোস করবে। কি রাজি তো সকলে? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। উফ, সবাই এখন কবিরাজ, যত সব। নাও বাবা জীবন, তোমার কাজ শুরু করে দাও। হ্যাঁ বাবা, এই শুরু করছি। তার আগে সবাই শুনে নিন, সবাই শান্ত থাকবেন। কোনো হল্লা হলে কিন্তু আমার কোনো দায় দায়িত্ব থাকবে না। ঠিক আছে, তুমি কথা না বলে শুরু করো দেখি। এবার যাই, রানীমাকে খবরটা দিয়ে আসি। রানীমা, রানীমা, গোপাল দাদার জামাই মহারাজকে ঘুম পাড়াবেন বলে রাজসভায় এসেছেন। আমি দেখলাম রাজসভায় খুব হট্টগোল হচ্ছে। গোপাল যখন সাথে আছে তখন কিছু একটা হবে। চলো আমিও যাই রাজসভায়, দেখি কি হচ্ছে, কি করে ঘুম পাড়াচ্ছে। চলুন চলুন রানীমা, চলুন।
আমি একটা গল্প বলবো, আপনি গল্পটা শুনতে শুনতে বিষয়টা অনুভব করবেন চোখটা বুঝে, ঠিক আছে? ঠিক আছে, তুমি গল্প শুরু করো। একটা বিরাট গাছের মগডালে একটা বিরাট বড় মৌচাক ছিল। সেখানে হাজার হাজার কোটি কোটি শ্রমিক মৌমাছি আছে। রানী মৌমাছি তাদেরকে খুব ভালোবাসতো, আর কোটি কোটি শ্রমিক মৌমাছি তাদের রানীকে খুব শ্রদ্ধা করত। কি হলো বাবা জীবন, থামলে কেন? বেশ মজা পাচ্ছি গল্পটায়, বলো বলো বলো। একদিন এক পথিক ওই বিরাট গাছের নিচে বসে গাছের নিচে আগুন জ্বালালো কিছু খাবার গরম করার জন্য। বাহ, বাবা জীবন বেশ ভালো করে গল্পটা বলছে তো। আগুনের ধোঁয়া মৌচাকে লাগতেই মাছিরা ওই চাক ছেড়ে উড়ে অন্য জায়গায় চলে যায়, আবার নতুন জায়গায় চাক বানায়। বাবা, এ কি মহারাজ তো দেখছি লক্ষ্মী ছেলের মতন চোখ বুজে শুয়ে আছে, ঘুমিয়ে পড়লো নাকি? আহা বাবা জীবন, থামলে কেন? গল্প বলো, বেশ ভালো লাগছে। ওই তো মহারাজ জেগে আছেন, জেগে আছেন। অত সহজ গল্প শুনিয়ে ঘুম পাড়ানো অত সহজ নয় বাবা। তখন রানী মৌমাছি তাদের শ্রমিক মৌমাছিদের বলে পুরনো চাক থেকে মধু আনতে। তখন একজন শ্রমিক মৌমাছি উড়ে যায় সেখান থেকে মধু আনবে বলে। সেই মৌমাছি দেখে গাছের নিচে মানুষটা শুয়ে ঘুমিয়ে পড়েছে। সেই শ্রমিক চাক থেকে মধু নিয়ে উড়ে গেল নতুন বাসায়। আবার আর একটা মৌমাছি উড়ে গেল। মহারাজ চোখ বুজে আছেন। এবার চতুর্থ মৌমাছি যায় আর সেখান থেকে মধু নেয়। আরে তারপর কি হলো সেটা বলো। আরে কয়েক কোটি মৌমাছি, তাদের সবাইকার কথা বলতে হবে তো। ওই দেখুন মহারাজ ঘুমিয়ে গেছে। এই আস্তে আস্তে, কোন রকম জোরে কথা বলবেন না কেউ। সবাই চুপ করুন, মহারাজ ঘুমিয়ে পড়েছে। আজ সভা মুলতুবি। আহ, খুব সতেজ লাগছে। গোপাল, তুমি আর তোমার জামাই মিলে আমাকে যে সুখ দিলে, তাতে আমি খুব খুশি হয়েছি। না পারলে আমার জামাই যে কান ধরে উঠবস করতো মহারাজ। এই বাজিটার ফয়সালা হবে এবার। নাও মন্ত্রী, সেনাপতি, রাজবৈদ্য, রাজ জ্যোতিষী, তোমরা শুরু করে দাও কান ধরে উঠবস। আর জামাই বাবা জীবন, তুমি আজ থেকে আমার সভায় গল্প শোনাবে। আমার যখনই মন খারাপ থাকবে তখনই তুমি আমাকে গল্প শোনাবে। জয় মহারাজের জয়। নাও মন্ত্রী, তোমরা শুরু করে দাও। নিজেরা পারবে না, আর কেউ যদি চেষ্টা করে তবে তাদের কেউ কাজ করতে দেবে না। নাও নাও, শুরু করো। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। না 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 না, কোনো ক্ষমা নেই, শুরু করে দাও। কি এমন গভীর ভাবনায় ডুবে আছেন মহারাজ? আমাকে বলুন, আমিই তো আপনার মুশকিল আসান। সে না হয় বুঝলাম, তবে আমার কি আর একটা ভাবনা মন্ত্রী? আর এরকম গুণধর মন্ত্রী থাকলে এটা নয় সেটা, সেটা নয় এটা, কিছু একটা চিন্তা তো চলেই আসে মহারাজ। চিন্তা আর নেই তো শেষ, তাই চিন্তামুক্ত আছি বেশ। আমার নামে ফোড়ন কাটা বন্ধ করে নিজের চরকায় তেল দাও গোপাল, ওতেই কাজের কাজ হবে। তেল দেবার কি দরকার মন্ত্রী মশাই, আমি তো এমনি এমনিই গড়িয়ে যাই। আমি ভাবছি দেশের কথা, দশের কথা, আর ওদিকে তোমরা তেল দিচ্ছ আর গড়াচ্ছ। যার যা মুরদ মহারাজ, এমন গোলমেলে চেহারা নিয়ে যখন যেমন সুযোগ পাই গড়িয়ে যাই। গোড়াগড়ি না করে মহারাজের চিন্তার কারণ অনুসন্ধান করাই এখন প্রয়োজন। দেশ আর দশ নিয়ে কি এমন ঝামেলায় পড়লেন মহারাজ? মহারাজ কি নগরবাসীর স্বাস্থ্য নিয়ে ভাবছেন? আরে না না, আসলে আমার খুব মনে হচ্ছে যে প্রজাদের দেখাশোনাটা ঠিক মতো হচ্ছে না। প্রজাদের কথা প্রজাকেই ভাবতে দিন না মহারাজ। ওসব ভেবে খামোকার নিজের দুশ্চিন্তা কেন বাড়াচ্ছেন মহারাজ? যেমন মন্ত্রী মশাই শুধু নিজেরটা নিয়েই ভাবেন, বাকিরা সবাই গোল্লায় যাক। কিন্তু সেটা তো আমি করতে পারবো না। না না না, মহারাজ হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। সে তো নিশ্চয়ই মহারাজ, কথাতেই তো আছে প্রজাধর্মই রাজধর্ম। আর মহারাজ তো প্রজাদের পিতার মতো, তাই তাদের দেখাশোনার করার দায়িত্ব তো মহারাজেরই। এত জ্ঞান কোথায় রাখো গোপাল? হাঁটুতে নাকি তোমার ওই জালার মতো ভুঁড়িতে? যাই বলো আর তাই বল, আজকাল যেন গোপাল বেশ ভারী ভারী কথা বলছে। তবে প্রজাদের জন্য কি করার কথা ভাবলেন মহারাজ?
দু একদিন সময় দিলে আমিও না হয় ভেবে দেখতে পারি। এসব কি আর তড়ি ঘড়ি ভাবা যায়? আর এই তালে আমিও একটু কামিয়ে নেব। তাহলে বরং ওই ভেবেচিন্তেই কিছু একটা করুন মহারাজ। আরে সেই কথাই তো ভাবছিলাম বসে বসে, আর ভেবেচিন্তে এটাই স্থির করেছি যে আমি আগে রাজ্যের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে দেখব প্রজারা কেমন আছে, আর এই জন্যে আমি একটা উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ দল তৈরি করছি। এই ফাঁদে পা দিলে কপালে দুঃখ আছে, তাই আগে ভাগেই সরে পড়তে হবে। কিছু বললে নাকি মন্ত্রী? না মানে বলছিলাম কি, আপনি না হয় ওদিকটা দেখুন, আমি এই দিকটা সামলাচ্ছি। তাই বললে হয়? মন্ত্রী মশাই আগে আগে, মহারাজ পিছে যায়, এমনই তো হয়। ও মাও, কি ভালো বললে গোপাল। গোপাল তো ঠিকই বলেছে, মন্ত্রীকে তো সঙ্গে থাকতেই হবে। আমায় তবে ছাড় দিন মহারাজ, আমার নিত্য পুজোর ভার আছে। আর আমি চলে গেলে প্রজাদের চিকিৎসার কি হবে? ভালো ভালো, সবাই বেশ আগে আগে সরে পড়ার মতলব করছে। আমি তবে মন্ত্রী, গোপাল, কবি আর সেনাপতিকে নিয়ে দল তৈরি করে বেরিয়ে পড়বো সকাল সকাল। এই তো গোপালও তবে পালে পড়েছে। যাক যাক, এই একটা কাজের কাজ হয়েছে। আমার তবে গানের রেওয়াজ, তার কি হবে? সিপাহীদের অস্ত্র চালনা শেখাবো ভাবলাম, সেটাও তো বন্ধ হয়ে যাবে। যা হয় হবে, তবে আমার কথার কিন্তু কোনো নড়চড় হবে না। দাও গিন্নি, ভালো মন্দ কি রেঁধেছো দাও দেখি। কাল বিস্তর খাটাখাটনি আছে, তাই গায়ে গতরে জোর বাড়াতে হবে না। তা কি এমন রাজকার্য করতে যাবে শুনি? রাজকার্য তো বটেই। শোনো গিন্নি, কাল মহারাজের সাথে পরিদর্শনে যেতে হবে দূর দূরান্তে। সে কি কম খাটাখাটনির কাজ? বলি ঘরের কুটনের দুটো করলে না কখনো খাটাখাটনির বুঝবে কি তুমি? রাজ্য তো ওই চালে ডালে মিশিয়ে খিচুড়ি, তাতে আবার বাহাদুরি। তা অমন বাহাদুরি তুমি দেখাও না দেখি। দেখাও। দেখাবো দেখাবো, সময় হলে ঠিক দেখাবো। তবে তার আগে তুমি নিজের চরকাতে তেল দিয়ে ভালো করে খিচুড়ি রাঁধো দেখি। নে ওই সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে দলাই মলাই কর দেখি, ভালো করে করবি। এত তোড়জোড় কিসের জন্য মন্ত্রী মশাই? লিটলদের দলে নাম লিখিয়েছেন নাকি? না রে, আমার তো মনে হচ্ছে মন্ত্রী মশাই ভালো করে তেল মেখে এঁতো পুকুরে মাছ ধরতে নামবে ভোর রাতে। বলিস কি, তার জন্য এত তোড়জোড়? তবে বলা যায় না, কুস্তির আখড়াতেও যেতে পারেন। দেখ, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, তখন থেকে কাজ কম কথা বেশি হচ্ছে। তাহলে তো আসল কারণটা বলে দিলেই হয়, শুধু শুধু আমরা ঘটি গরম করছি। অবশ্য মন্ত্রী মশাইকে তেল দিলে আমাদেরই লাভ, তাই না রে বটা? চেয়ার বলতে যত মাখাবো তেল তত জমবে খেল। কাল যে কি হবে সেই ভেবে আজ থেকেই আমার হাত পা টনটন ঝনঝন করছে। আর তোদের কিনা ফুর্তি হচ্ছে। কেন মন্ত্রী মশাই, মহারাজ কি আপনাকে শাস্তি দিয়েছেন? সে আর নতুন কি কথা, সে তো মাঝে মাঝেই দিয়ে থাকেন। এবার কিন্তু তোদের চাপড়ে চামচিকে বানিয়ে দেবো। কাল মহারাজের সাথে হেঁটে হেঁটে পা খুলে হাতে চলে আসবে, তাই কোথায় আগে থেকে হাতে পায়ে তেল মাখিয়ে আমাকে তৈরি করে রাখবি তা নয়, উল্টে ফাজলামি হচ্ছে। ও এই কথা, তবে দেখুন মন্ত্রী মশাই, আমরা মালিশ করে আপনাকে কেমন পালিশ করে দিই। আপনি আর নালিশ করার সুযোগই পাবেন না। এই 155, এই 56, এই 60। বালাই শট, এমন করলে ভেঙে যাবে খড়। এ আবার কেমন কথা? হ্যাঁ, আমি তো মাঠ ঘাট দিয়ে হাঁটবো বলেই এই শরীরটাকে তৈরি করে রাখছি। আমি নয়ন মেলে দেখছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। ভাবি করে কিচ্ছুটি হবে না, তার থেকে বরং ওই মুগুর ভাঁজো দেখি, এইভাবে।
মা, ওইসব আমি পারি নাকি? যা, কোথায় তোর আর কোথায় পড়ি? এসব মশাই আপনার বড্ড বাড়াবাড়ি। বাড়াবাড়ি আর দেখলে কি, হ্যাঁ? কাল যখন হাঁটাহাঁটি করবে তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, আমার মন তো এখন থেকেই বলছে পালা পালা। কিন্তু পালানোর তো উপায় নেই, পড়েছি মহারাজের হাতে, হাঁটা লাগাতে হবে একসাথে। সেই তোরে ভাই, আমার কি হবে? সত্যি মন্ত্রী, সকালবেলা হাঁটার আরামই আলাদা। হ্যাঁ, কিন্তু সেটা আর কজনেই বা বোঝে মহারাজ। আর এই রাস্তাটাও চমৎকার। এবার মহারাজ বাঁদিকে গিয়ে সোজা নাক বরাবর হাঁটুন। আমরা একেবারে উত্তর দিকের গ্রাম থেকে শুরু করি। হ্যাঁ, ওদিকে তো যাওয়াই হয়নি কতদিন। মন্ত্রীমশাই দেখছি নিজেই একেবারে দায়িত্ব নিয়ে মহারাজকে পরিদর্শনে নিয়ে যাচ্ছেন। না না না, ব্যাপারটা তো খুব সুবিধের ঠেকছে না। এই ফুল ফল দেখতে দেখতে, পাখিদের গান শুনতে শুনতে আমরা প্রজাদের ঘরে ঘরে পৌঁছে যাব। এমন হাঁটান হাঁটাবো একটু পরে মহারাজের নিজেরই জ্ঞান থাকবে না, আবার পাখিদের গান শুনবে বলিহারি শখ। আর একবার মহারাজ কাহিল হয়ে শয্যা নিলেই ওর জায়গায় আমি ছড়ি ঘোরাবো রাত দিন। কি, হ্যাঁ? এরপরে তো শুধু মাঠ আর মাঠ। হ্যাঁ, এই সব পেরিয়ে যেতে হবে নাকি? ও মাগো, এখনো কি হাঁটটা বাকি? সবে তো কলির সন্ধে, এখনো তো সারা রাত বাকি। বাবা রে, এই গেছিলাম আর একটু হলে। ইস, এই যে একেবারে মাখামাখি অবস্থা। এক জল কাদায় হয় না, তার উপর চাঁদি ফাটা রোদ দোসর। এরপর আবার কি যে আছে কপালে কে জানে। আমার যা হচ্ছে বাকি সবারও হাল নাজেহাল হচ্ছে। এই তো এবার আবার ধুলো মাখা রাস্তা, হেঁচে কেসে একসা হবে। ইস, আমি বরং আগে ভাগে মুখে নাকে কাপড় চাপা দিই, বাকিরা ঠেলা সামলাক। ওরে বাবা, মাগো, কি কাশি কি কাশি! ও বাবা, নাকে মুখে ধুলো ঢুকে একশো। ছি ছি ছি! গ্রামে পৌঁছানোর আগেই তো আধমরা হয়ে যাচ্ছে। তবে এইবার বেশ বুঝতে পারছি মন্ত্রীমশাই ইচ্ছে করেই এই পথ সেই পথ দিয়ে আমাদের বিপথে নিয়ে যাচ্ছে। না না, শেষ পর্যন্ত মাথাটা ঠান্ডা রাখতে হবে। ওরে বাবা, না, অনেক হাঁটাহাঁটি হলো, এবার না হয় একটু বসে জিরিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো মহারাজ, দমে টান পড়েছে। ধরে প্রাণ থাকলে ঘরে ঘরে গিয়ে অনেক হালচাল জানা যাবে। আপনি বাঁচলে প্রজার নাম। ও কি ঘাম কি ঘাম, নাজেহাল হয়ে গেলাম। আমার কিন্তু ওই দমে টান পড়েনি মহারাজ। হ্যাঁ, আপনি বললে আমি এখনই ওই 500 টন বৈঠক মেরে দিতে পারি। হ্যাঁ, আমিও কি কম যাই নাকি মহারাজ? দেখাবো নাকি? হ্যাঁ, ওটা ছাড়া আর 12টা কি তুমি? কথায় কথায় খালি ডন আর বৈঠক। এদিকে আমাদের হাল খারাপ, আর ওদিকে ওদের কি অদ্ভুত খেয়াল। মন্ত্রীমশাইয়ের খালি উপরি চাল। কি আর করবে গোপাল, আমার মতো গায়ে গতরে জোর না থাকলে এমনই হাল হয়। তবু যদি আপনার বুদ্ধির জোর থাকতো মন্ত্রীমশাই, বাই বাই করে শুধু হাত পা ঘোরালে হবে? কাজের কাজ তো বুদ্ধি দিয়েই হবে নাকি? হ্যাঁ, থামো, কাজ নেই কম্ম নেই, কোথা থেকে একেবারে চলে এলো বুদ্ধির জাহাজ। আমার কিন্তু খুব খুব খিদে পেয়েছে, আর দূরে একটা গ্রামও দেখা যাচ্ছে। যাও তো দেখি, ওই গ্রাম থেকে গায়ের জোরে বা বুদ্ধির জোরে যেমন ভাবে খুশি খাবার জোগাড় করে আনো, তবে বুঝবো কার জোর বেশি। এই ব্যাপার মহারাজ, এটা তো বাঁ হাতের কাজ। প্রজাদের কাছ থেকে কি করে আদায় করতে হয় সে কায়দা আমার ভালোই জানা আছে। শুধু যাবো আর আসবো। চলে এসো সেনাপতি। আমি তো একেবারে এক কথায় রাজি। আসুন আসুন মন্ত্রী মশাই, গ্রামের মধ্যে এই বাড়িটা দেখে বেশ একটু ওই ভারী ভুরি মনে হচ্ছে। তবে তো ওখানেই থাবা মারতে হবে। চলো চলো চলো, দেরিতে আর বিলম্ব নেই। এই যে বাছাধনেরা, অনেক খানা পিনা হয়েছে,
এবার আমাদের খেতে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও খিদে পেয়েছে। আমরা কি খাবো না? হ্যাঁ, খাবো না আমরা? না মানে আপনারা হঠাৎ তা এইভাবে? তাও আবার এমন করে আমাদেরই বলছো? হাঁ করে দেখছো কি? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরই বলছি, তোমাদেরই। তাড়াতাড়ি খেতে দাও। কথাটা কানে যাচ্ছে না বুঝি? হ্যাঁ, দেখো কেমন দাঁড়িয়ে আছে। এমন করে বলছো যেন তোমাদের এই বাড়িতে অধিকার আছে। তোমাদের এত মেজাজ কিসের? হ্যাঁ, তোমাদের আমরা খেতে দেবই বা কেন? তোমরা কি আমাদের আত্মীয়? যাও 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 তো এখান থেকে, যাও তো যাও। খেতে দেবে কি না সেটাই জানতে চাই, না হলে এই এক হাতেই হাতুড়ি পেটা করবো। হ্যাঁ, সোজা হাতে ঘি না উঠলে হাত তো বেঁকাতেই হবে। ওগো, কে কোথায় আছো গো? দেখো গো, আমাদের মেরে ফেললো গো। এই মরেছে, এই কি? এই যে চেঁচিয়ে হাট করছে, এবার কি হবে? কি আবার হবে? মনে হচ্ছে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে হবে। কে কোথায় আছো গো? পালাতে না পারে, ধর ধর ধর, মার। লাগাও, হ্যাঁ, যেন ভালো করে শিক্ষা হয়ে যায়। হ্যাঁ, ওদের মেজাজ দেখানো বের করে দাও। ওরে পালা 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 রে, পালা পালা। কই, এখনো তো মন্ত্রী আর সেনাপতির কোনো পাত্তাই নেই। দুজনে মিলে তবে করছেটা কি? চমকে ধমকে কি আর খাবার জোগাড় করা যায় মহারাজ? আর খাবার জোগাড় না হলে কোন মুখে ফিরবে? না না, ওই তো ওরা দুজনে আসছে কেমন ঠিক যেন নেতা নেই। কি কি অবস্থা হয়েছে তোমাদের? পিটিতে একেবারে পাঠ করে দিয়েছে মহারাজ। কি করবো মহারাজ, যেতেই তো একেবারে গরম গরম ধরিয়ে দিল। তোমাদের মূরত্ব বেশ ভালোই বুঝতে পেরেছি। এবার গোপাল আর কবি, দেখি তোমরা কি কেরামতি দেখাও। আমি বাড়ি যাব, আমার ঘুম পেয়েছে, আমি শোবো। কবির অবস্থা বেশ খাস্তা মহারাজ, তাই ওর আর গিয়ে কাজ নেই। আমি একাই গিয়ে খাবার নিয়ে আসি তাহলে। ও কি একেবারে বীর পুরুষ এসেছে রে আমার, যে একা একাই কাজ হাসিল করে ফিরে আসবে। মুড়ো গুঁড়ো করে দেবে যখন, তখন টেরটি পাবে। হ্যাঁ, দেখো গোপাল, সামলাতে পারবে তো? আপনি দেখুন না কি হয়। আমি কথা দিচ্ছি মহারাজ, এমন কায়দা করব যে আমিও খাবো, আপনিও খাবেন। বলছিলাম কি, এদিকে একটু শুনবেন? বেশি নয়, সামান্য একটু প্রয়োজন ছিল। আবার একজন এলো মনে হচ্ছে। এই সব উটকো লোক কোথা থেকে হাজির হচ্ছে কে জানে। আগে ভাগেই বলে দিচ্ছি বাপু, খাবার দাবার কিচ্ছু হবে না। যাও, না হলে কিন্তু লাঠি খেতে হবে। সে কি কথা মা ঠাকুরন, আমি খেতে চাই ঠিকই, কিন্তু তাই বলে লাঠি খেতে হবে, সে কি আমার হজম হবে? এই লোক তো দেখছি বেশ মজার। হ্যাঁ, চলো একে বসিয়ে ভালো রকম আড্ডা দেওয়া যাবে। আড্ডা দেবো বই কি, তবে তার আগে একটু কাজের কথা সেরে নিলে হতো না? কি রকম কাজের কথা হে? হ্যাঁ, এই যে, তবে খাবার দাবার যে কিছুই পাবে না সেটা আগে থেকেই আরো একবার বলে দিচ্ছি। আগে আমি শুনেছি এই গ্রামের লোক খুব বনেদি। যাক সে কথা, তবে আপনার একটা হাঁড়ি আর জল দিলে আপনাদের খাওয়াতে হবে না। আমি বরং চমৎকার একটা রান্না করে খাওয়াতে পারি। তাই নাকি? তা সে আর এমন কি ব্যাপার? হ্যাঁ, এক্ষুনি জোগাড় করে নিয়ে আসছি। ব্যাস, তাতেই খাবার রান্না হয়ে যাবে? লোকটা কি জাদু জানে নাকি? বেশ বেশ, তাহলে তাই করুন ভাই। আমি ততক্ষণে রান্নার মন্তরটা আওড়াই। ওরে বাবা, রান্নারও আবার মন্ত্রও আছে নাকি? সেই মন্তরটা কি গো, আমাদের বলা যাবে না? এই তো বলছি, শুনুন। ইকিরি মিকিরি ঢিকিরি ঢাই, যেমন খাবো তেমনি চাই। এই তো উনুন ধরানো হয়ে গেছে, এবার হাঁড়ি চাপিয়ে জল ফুটিয়ে নিয়ে টপ করে। লোকটা তো বেশ কাজের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, কেমন চটপট সব গুছিয়ে ফেলছে। ও চমৎকার স্বাদ হয়েছে, তবে এতে একটা আলু পড়লে আরো স্বাদ হতো। তাই নাকি? বেশ, কয়েকটা আলু লাগবে। এ আবার এমন কি ব্যাপার, আমরা কয়েকজন মিলে নিয়ে আসছি গিয়ে। তারপরে চেখে দেখবো কি এমন বানিয়েছো।
খাসা খাসা আর কিছুই লাগে না, তবে তবে আবার কি? আরো কিছু লাগবে নাকি? না এমনিতে লাগে না, তবে ভালোর কি আর শেষ আছে? যত গুড় ঢালবে ততই মিষ্টি হবে। ভালো যখন হচ্ছে তখন ভালো করেই হোক। বলো বলো আর কি লাগবে? চাল না, মানে এতে যদি দুমুঠো চাল আর এক মুঠো ডাল পড়তো তাহলে এর স্বাদ একেবারে মুখে লেগে থাকতো। ইকিরি মিকিরি ঢিকিরি ঢাই, যেমন খাবো তেমনি চাই। না 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 না, কাজটা আমি ভালো করলাম না মনে হচ্ছে। কেন কেন, খারাপ কি করলে? এই যে সবাই কিছু না কিছু দিতে চায়, কিন্তু আমি তো সেইভাবে কারো কাছ থেকেই কিছু নিইনি। নাওনি তো কি হয়েছে, এখন নিলেই তো লেটা চুকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যায় বই কি, তবে দাও, যে যেমন ওই শাক তরি তরকারি পারো এনে দাও। আরে আরে, এই তো একেবারে টাটকা পটল। আরে বাহ, বেগুন এনেছো দেখছি। ও মূলোটাও দেখছি কচ্ছি। বেশ বেশ বেশ, লাউ পালং যেমন যে এনেছো সবাই নিজে হাতেই দিয়ে দাও। ছি 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 ছি, তাই ভাবি খাবারটা ওরকম চেয়ে চেয়ে দেখছে কেন, কিন্তু এমন ভুল আমি করলাম কি করে? কি ভুল করলে ভাই? সবই তো ঠিকঠাকই হলো। আবার কিছু দিতে ভুলে যাওনি তো? ভুলেই তো গেছি, না হলে বারবার এমন মাথা ঠুকি। হ্যাঁ, কি ভুলে গেছো বলো, টুক করে এনে দিচ্ছি না হয়। তবে তো কোনো কথাই নেই। দাও না ভাই, একটু ওই নুন আর হলুদ এনে দেখে শুনে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস, আমার খিচুড়ি রান্নাও শেষ একেবারে। কায়দা করে এবার এখান থেকে এটা নিয়ে সরে পড়তে হবে। কি গন্ধ, স্বাদও নিশ্চয়ই ভালোই হয়েছে। সে আর দেখে না দেখলে বুঝবো কি করে? দাঁড়াও দাঁড়াও, আগে আগে খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে তো দেখতেই হবে। মন্তর পরে রান্না করা খাবার আগে কখনো খেয়েছি নাকি? আমিও তো সেই জন্যই অপেক্ষা করছি। আরে এবার এটাও কি বলে দিতে হবে? খালি হাতে দাঁড়িয়ে থাকলে খাবেন কিসে? যে যেমন পারেন ওই শুকনো পাতা হাতে ধরুন দেখি, তারপর না হয় চেখে দেখবেন। হ্যাঁ, তাও তো বটে, খাবো কিসে? এই তো আমি পাতা জোগাড় করে নিয়েছি। সত্যি আপনাদের তুলনা হয় না। কেমন সুন্দর সবাই খাবারের জন্য অপেক্ষা করছেন। না না, এবার তবে আমি পরিবেশন করি। মুখে দিয়ে দেখুন স্বাদখানা কেমন হয়েছে। খাসা খাসা হয়েছে, গরম গরম এমন ওই সুস্বাদু খাবার একেবারে ওই মুখে লেগে থাকলো। এসবই ওই মন্তরের গুণ, না হলে এত ভালো স্বাদ হয় কি করে? দারুণ দারুণ খেতে হয়েছে, দারুণ। কোনো তুলনা নেই। বেশ, এবার তবে আমি এই হাঁড়ি শুদ্ধ নিয়ে হাঁটা দিই, সেখানে গিয়ে না হয় সবাই মিলেমিশে খাবো। এসো এসো তুমি, এসো। আহা, লোকটা যেমন ভালো তেমনি ভালোর হাতের রান্না। আমি কিন্তু ওই মন্তরটা মনে করে রেখে দিলাম, এবার আমার হাতের রান্না ও কথা বলবে। বেশ বেশ বেশ, আমি চললাম তাহলে। আমরা না হয় মুখ কালো করে ফিরেছিলাম, কিন্তু আপনার গোপালও তো কই মুখ আলো করে ফিরলো না। আমাদের গায়ে শক্তি ছিল, তাই দৌড়ে ফিরে আসতে পেরেছি। গোপাল বোধহয় ওখানেই একেবারে চিটপটাং হয়ে গেছে। হ্যাঁ, তোমরা থামবে, আমাদের মনে হচ্ছে আরেকটু অপেক্ষা করতে হবে। গোপাল এই এলো বলে। অপেক্ষার হলো অবসান, ওই তো আসছে গোপাল মহান। থাক থাক থাক, তোমাকে আর কাব্য করতে হবে না, আমরা তো দেখতেই পাচ্ছি।
এই তো গোপাল এসে গেছে। এসে গেছি মহারাজ, আর খালি হাতেও আসেনি, সঙ্গে একেবারে খিচুড়ির হাড়ি নিয়ে এসেছি। আরে করেছো কি? দাও দাও দাও, এ প্রাণ বাঁচাইয়াকে। বাহ বাবা, চমৎকার, কি স্বাদ! হ্যাঁ, ও বিটলেটা আবার বাজি মেরে দিল। আমাদের তোতা মুখ একেবারে ভোঁতা করে দিল। বলো গোপাল বলো, এমন অসম্ভব কাজ সম্ভব করলে কি করে? কেমন করে আবার? বুদ্ধি জোরে। সত্যি গোপাল, এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আগে মহারাজ, সব প্রশংসা আমার জন্য নয়, এর অর্ধেকটা আমি আমার গিন্নির সঙ্গে ভাগ করে নিলাম, কারণ খিচুড়ি রান্নার কায়দাটা তারই শেখানো কিনা। হাজার হোক অর্ধাঙ্গিনী বলে কথা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।